সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারত বর্তমানে যে অবস্থায় চলতেছে, দুই দেশেরই রাজনৈতিক অবস্থা সারা বিশ্বে সবসময় শিরোনাম হচ্ছে। ভারত হচ্ছে অর্থনৈতিক কারণে শিরোনাম হচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে, আর আমরা অর্থনৈতিক কারণে পিছিয়ে যাচ্ছি, সেই কারণে আমরা শিরোনাম হচ্ছি। শিরোনাম কিন্তু কেউ কম হচ্ছি না, আমরা শিরোনামের ভিতর দিয়ে চলতেছি। তাহলে যারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, যে শোনা যাচ্ছে, যে থ্যাংক ইউ ভেরি মাচ, চলে আসছি যশোর জেলা থেকে, জি থ্যাংক ইউ। আমি একজন লিখেছেন যে চলে আইছি, আমি দেখাবো, আমি শেষে আধা ঘন্টার মতো আমি শুধু কমেন্টসগুলো নেব। আজকে আমি এই মুহূর্তে আলোচনা আমরা শুরু করি। আপনারা আপনাদের মন্তব্য করবেন, আমার খবর যেগুলো বলবো সে বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন। এমনকি সেটা যদি আমার মতের বিরুদ্ধে হয়, কোনো সমস্যা নেই, আমি দেখাবো। আর যারা জামাতি বট আছেন, গালাগালির মধ্যে একটু মাধুর্য রেখেন, ঠিক আছে, যে ইসলামী বয়ানে একটু গালাগালি করেন, যাতে সোয়াব পান, সেইভাবে ব্যবস্থা নেন। জি, একজন লিখছেন, জি জি থ্যাংক ইউ। জি, শুরু করি তাহলে। না, আমরা আজকে বাংলাদেশের খবর আগে দিয়ে শুরু করি। কি কি খবর আমরা পেয়েছি আপনারা জানেন। শুরু করি আমরা। যেমন আমার ভাবির পোলাতে চিনেন তো আপনারা, তাই না? আমার ভাবির পোলা সান্ডা মাহফুজ, যার ঘাড় এখন দুম্বার মতো ফুলে গেছে, যার পাশা এখন ময়মনসিংহ পাউরুটির মতো ফুলে গেছে, আমার ভাবির ছেলে সান্ডা মাহফুজ পোজ দিয়েছে, খেলা শেষ, খোদা হাফেজ। কেন দিল আমার ভাবির পোলাই পোস্ট? কি লিখছে? রাইট উইং এর অ্যাক্টর আর কুশীলবদের ফার রাইট এলিমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে, প্রশ্ন করছে। এই কথাগুলো কিন্তু আমরা বললে তখন ভারতের দালাল হয়ে যায়, শেখ হাসিনা তো শুরুই। মব সন্ত্রাস, মানে মবের জনক, মব যে করে সেই কি কয় শুনেন। মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাসি রাইট উইং। জাসি মানে জামাত শিবির, রাইট উইং বলা হয়। গত 2 বছর ধরে কিভাবে ফার রাইট এলিমেন্টস কথিত রাইট উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট পুষ্ট হইল, সেকুলার বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণীর মনে জুলাইনে ভীতি শ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো, এবং কাদের আশকারায় শরিকানায় কি এসকল ফার রাইট এলিমেন্টস জুলাইকে একটা ইসলামী ঐতিহ্যবাদী পুনর্জাগরণবাদী বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে অফলাইনে বেসামাল মব নৈরাজ্য চালালো, সে আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন। কি বুঝলেন? তারপর দেখি আমার ভাবির পোলা আরো কি বলছে। আমি গত বছর শুরু থেকেই এসব ফার রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেই জন্য কুশীলবদের চক্রান্ত ও ফুট সোলজারদের দৌরাত্ম কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলো সবার জন্য নকিং। না, বুঝতে পারিনি লেখাগুলো, তো আমি তো স্ক্রিনশট আরেকজনে দিয়েছে, ওইখান থেকে নিচে বুঝতে পারতেছি না। জি, তিনি এগুলো বলেছেন, এগুলো কিন্তু আমরা বলেছি, তবে তিনি যেগুলো বলেছেন এগুলো সবই সত্যি। এবং এই আমার ভাবির বলা সান্ডা মাহফুজ নিজেও কিন্তু তা, কিন্তু এখন তিনি বাঁচার জন্য আর ক্ষমতায় যেতে পারেনি, মানে সরাসরি ক্ষমতা প্রাতিষ্ঠানিকভাবে পায় না, অফিসিয়ালি পায়নি। সে তো অবশ্যই ক্ষমতার সুবিধাভোগী, কোনো সন্দেহ নাই। যে 1 মিনিট, এখানে আলো বেশি আসতেছে। জি, আমার ভাবির পোলা সান্ডা মাহফুজ এত উদ্বিগ্ন কেন? কারণ সে বুঝে ফেলেছে জামাত শিবির যে ঠোঁট কাকের মতো খাওয়া দাওয়ার পরে ঠোঁট মুছে ফেলবে, আমরা তো এটা জানি। তারা 71-এর আকাম কুকাম যদি যারা ঢাকতে পারে, তারা কি ঢাকতে পারবে না আমাকে বলেন? তাদের পক্ষে সবই সম্ভব। এরা দিনে দুপুরে আকাম করবে, করে এরা বলবে কিছুই করে নাই। এটা জামাতের স্বভাব। নইলে পৃথিবীতে যারা স্বাধীনতা বিরোধী ছিল, তারা পৃথিবীতে কোথাও জায়গা পায় না, এই বাংলাদেশে হয়েছে। কারণ তারা খুব সুন্দর করে সেগুলো পরিষ্কার, তাদের আকাম কুকাম সব সুন্দর করে ঢাকতে পারে। শেষে সান্ডা মাহফুজেরও বিপদ হবে। যাই হোক,
এবার আসি। হুম, ছাত্র দলের মহাবীর মানে সম্মানিত সভাপতি বলেছেন, রাকিবুল ইসলাম রাকিব, তিনি কি বলেছেন যে আওয়ামী লীগের অফিসগুলো আমরা পুড়িয়েছিলাম। আমরা মানে ছাত্রদল, বিএনপি। আওয়ামী লীগের অফিসগুলো আমরা পুড়িয়েছিলাম ছাত্রদল সভাপতি। কি বুঝলেন? আপনি আওয়ামী লীগের অফিস পুড়েছেন, এটা আবার গর্ব করে বলতেছেন। এইটা যখন ছাত্র লীগের সাদ্দাম বললেন তখন কি বলতেন? চায়ের দোকানে ঝড় উঠতো, রেল স্টেশনে তুফান উঠতো, মসজিদের মেম্বরগুলোতে সাইক্লোন হইতো, ফতোয়া দেওয়া শুরু করতো। কিন্তু এখন চুপ। যাই হোক, ছাত্রদল সভাপতি এই স্লোগানের মাধ্যমে প্রমাণ করে দিল যে তারা যে সন্ত্রাসী কার্যক্রম করেছে, অদূর ভবিষ্যতে তার এই বয়ানের উপরেই রাজসাক্ষী, তার আকামের রাজসাক্ষী তিনি নিজেই। আবার এই রাজসাক্ষীকে আরো একটু জম্পেশ করার জন্য, পালিশ করার জন্য ফারুক হোসেন আছে না, ওই যার একটা আছে জামাতি, ফারুক হোসেন কি ছাত্র শক্তি না গণশক্তি কি যেন, সে বলেছে, ফারুক হোসেন, সে বলেছে ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রাকিব একজন ৭ জুলাই অভ্যুত্থানের পক্ষের যোদ্ধা, মানে জুলাই সন্ত্রাসী কার্যক্রমের যোদ্ধা। আলোচনা সমালোচনা যাই থাকুক, রাকিব ভাইকে জুলাই অভ্যুত্থানে খাঁটি সৈনিক বলতে কোনো দ্বিধা নেই আমার। এটা কে বলেছে? আরে এক শিবিরে না থেকে যে শিবিরের কাছে ফারুক হোসেন দেখুন পাড়া, ওই যে দৌড়াইছিল যে ছাত্র শক্তি নিয়ে গণশক্তি, আবার এক সময় রাশাদের সাথে থাকতো, এক সময় বিভিন্ন রাশাতে, সেই ফারুক হোসেন বলেছে। জি। আরেকটা খবর হলো, মান্না ভাইয়ের যে পেতিপাড়া, যে এখন যে এখন যে এখন মান্না ভাইয়ের পেতিপাড়া থেকে তারেক রহমানের পাড়া বনে গেছে। জাহিদুর রহমান জাহিদ বলছে জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্স হিসেবে যুক্ত করতে আলাপ হতে পারে। এই বাটপার, এই মান্না ভাইয়ের যে পেতিপাড়া, 5টা ভোট কিন্তু পাবে না সে। পাঁচটা হাতে গোনা 5টা ভোট, 2 হাতে 10টা দেবে না, 1 হাতের 5টা ভোট সে পাবে না। তার লম্বা লম্বা কথা। আমি এই জন্য বলি, রাজনীতিতে কোনো যোগ্যতার দরকার নেই। আর মানে আপনি যখন চেয়ারটাতে চামচাম কোনোভাবে পেয়ে গেলে হয়েছে আপনি অনেক কিছু। কারো কারো কপাল খুলে যায়, যেমন জোনায়েদ সাকি, বায়ে সিগন্যাল দিয়ে ডাইনেমোর, যেমন এই যে মান্না ভাইয়ের পেতি। মান্না ভাই এত বড় নেতা, তিনি এমপি হইতে পারলেন না, তিনি উপদেষ্টা হইতে পারলেন না। তিনিও যদি তারেক রহমানের উপদেষ্টা হইতেন, মাহমুদুর রহমান মান্না ভাই কিংবদন্তি ছাত্র নেতা, তাকে কিন্তু উপদেষ্টা বানাইছে তার যে পেতিপাড়া এই জাহেদ, তাকে বানাইছে তারেক রহমান। দালমে কুস্ত খালা হয়, মানে অযোগ্য যত হবেন তত যোগ্য জায়গায় যেতে পারবেন। এই এই পেতিপাড়া যারে দিল্লির দিল্লির দিল্লিতে বলছে যে এরা তো দেখতে নেশাখোর মনে হয়, গাঞ্জাখোর করতে গিয়েছে, সেই উপদেষ্টা বলছে যে জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্সে আলাপ হতে। তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে কি করা উচিত? কেউ যদি মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তাকে চর দেয়, তারে কি করা উচিত? মুক্তিযোদ্ধার পোলা হইলেই তারা চালান লাগবে, যদি তা করে সেটা কি করা উচিত? যদি বলে 72 সংবিধান মানে ছিঁড়ে ফেলে কি করা উচিত? যদি বলে যে কোট আন কোট জুলাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই জুলাই সন্ত্রাস হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, তাহলে তার কি করা উচিত? মুক্তিযোদ্ধা হওয়ার কারণে কবরে যদি লাশ থাকে সেখানে ভেঙেছে, আগুন দিয়েছে, তাহলে কি করা উচিত? 32 নম্বর বাড়ি যারা ভেঙেছে তাহলে তাদের কি করা উচিত? যদি মাত্র তথাকথিত জুলাইয়ের সন্ত্রাসীদেরকে যদি আমরা বলি জুলাই সন্ত্রাস, তাতেই যদি এটা কটূক্তি হয়, অফেন্স হয়, তাহলে এদের কি করা উচিত? যারা মুক্তিযুদ্ধকে তছনছ করে ফেললো তাদের কি করা উচিত? যারা বঙ্গবন্ধুর যে ভাষণ, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দিল, তাদের কি করা উচিত? একটু জানাবেন প্লিজ। মানে বুঝতে পারছেন তো? খারাপ ভাষাটা আর বললাম না, একটু ভালো ভাষা বলি। কোথায় হলো উগারতলা আর কোথায় হলো আগরতলা? কোথায় জুলাই সন্ত্রাস, গোলামি, দেশটাকে গোলামি মানে প্রভুদের কাছে দান করে দেওয়া, প্রভুদের কথা গোলামিতে চলে যাওয়া, আর মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা। মুক্তিযুদ্ধ, 71, জয় বাংলা, সংবিধান, এগুলো উপজ্জিতি করলে, কটূক্তি করলে অফেন্স না। কিন্তু কোথাকার কোন জুলাই সন্ত্রাসীরা, তারা ওই কোথাকার কোন জামাত শিবির, তাদের নিয়ে সমালোচনা করলে কটূক্তি এবং অপরাধ। দেখলেন তো অবস্থা। আর একটা ছোট্ট খবর, মানে বাংলাদেশের, আমি ক্লাস 9-10-এ পড়া ছেলেদের আমি বিষ খেতে দেখেছি। মিরপুরে মেসে, এটা ফেসবুকে লিখেছে, মিরপুরে মেসে একজন সেনাবাহিনীর একজন ড্রাইভার
পদে চাকরি করেন, তার নাম সম্ভবত মালেক। তিনি ওই মালেক আর আমি একসাথে দাঁড়িয়েছিলাম একজন ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটে দাঁড়িয়েছিলাম, এমএসে, মিরপুর 12 নম্বর কথা বলতেছি। আমি আর উনি দাঁড়িয়ে আছে, তার ছেলে আমার সামনে যাইতেছে, কিরে কই যাও, হাতে কি, বরিশাল বাড়ি তার, হাতে তার বিষের বোতল। বিষ মানে ওই যে আপনার ওই যে কীটনাশক দোকানে যে পাওয়া যায়, যেগুলো দিলে লাউয়ের জাংলা, মানে লাউ সিম যে হইলে যে ছিটিয়ে দেয়। বলছে যে কি এটা, বিষ, কি করবা, কয় লাউয়ের জাংলা দেব, বাবা আবার খাইও না। এটা কিন্তু সত্য ঘটনা বলতেছি। একসাথে আমরা, মালিক ভাই তো আমার সাথে বয়স বড় না, আছে তো তিনি, ছেলের বয়স হয়তো 15 হবে, 14-15, 9-এ নাকি 10-এ পর, আমার এই মুহূর্তে খেয়াল নেই, এটা আমি ফেসবুকে লিখেছিলাম। অথবা আমাদের সামনে গেল, মানে তার পাশেই তার কলোনি আর কি, ওই কোয়ার্টারের সাথে আর একটা কলোনি আছে, ওইখানে ড্রাইভাররা থাকে। তো আমরা ওই আরেকজন ইঞ্জিনিয়ারের হেঁটে আমরা দাঁড়ায় বারান্দা থেকে এগুলো কথা বলছি। তার ছেলে 5 মিনিট হয় নাই, বাসাতে চিৎকার আসলো, সর্বনাশ, ছেলে বিষ খেয়েছে। মানে ওই যে মালিক বললো যে তার ছেলের বলে বাবা বিষ খায় না, তার ছেলে খেয়ে ফেলেছে। পরে গিয়ে দেখলাম সে তার ক্লাসমেটের সাথে প্রেম করছে, প্রেমের কারণে ব্যর্থ হয়ে সে বিষ খেয়েছে এবং ছেলেটা মারা গেল। এটা আমাদের চোখে দেখা ঘটনা। এটা ছিল ক্লাস 9-10-এর ছেলে সম্ভবত, মানে 10-এর উপরে তো নয়, 9-ও হতে পারে। আজকের একটা ঘটনা দেখলাম আর টিভিতে, যে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে 5ম শ্রেণীর ছাত্রের বিষ পান। ক্লাস 5-এর ছেলেও আজকাল প্রেম করে বিষ খায়। কোন দিকে যাবো আমরা ভাই? ক্লাস 5-এর একটা ছেলে কি বুঝে প্রেমের, সে বিষ খাইল। আমাদের অবস্থাটা দেখে গেছেন তো। যাই হোক, এটা দেখে ওই ঘটনা মনে পড়লো, তাই বললাম। 24-এর আন্দোলন, আমেরিকা ভাড়াটে লোক দিয়ে পেইড আন্দোলন করেছে সাবেক বিএনপি নেতা, সাবেক বিএনপির এমপি, সাবেক বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমান জামাতের মেথর আখতারুজ্জামান, মানে মেজর আখতারুজ্জামান এটা বলেছেন। আবার বলি কি বলেছেন, আমরা বললে তো আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল হয়ে যায়, অমিত শাহ দালাল হয়ে যায়, তাই না? আর এখন তো শুভেন্দু অধিকারী দালাল বলেন। তো এই যে এটা কে বলেছে, মেজর আখতারুজ্জামান, যে মেজর আখতার খাঁটি পাখি দালাল হয়ে গেছে এখন। তারপর মুক্তিযুদ্ধ জামাত, বাবারে বাবা, খাঁটি জামাতি। তিনি বলেছেন যে 24-এর আন্দোলনে আমেরিকা ভাড়াটে লোক দিয়ে পেইড আন্দোলন করেছে। কি বলবেন, কি জবাব আছে? কে ভাবির পোলারা, আমি যখন এটা বলি খেপে যাও, চিঙ্কু বাংলাকে, এই জন্যই বলেছেন। একজন মুক্তিযোদ্ধা, একজন মেজর, তারপর আবার উপদেষ্টা খালেদা জিয়ার, এখন ডাইরেক্ট জামাত। যাই হোক, এবার একটু বিদেশি আলাপ করি। যদিও ভারতের কথা লিখছে, কিন্তু ভারত রিলেটেড, কিন্তু পাকিস্তানের আলাপ করি একটু। পাকিস্তানের শাসিত কাশ্মীরের, মানে ওই যে যেটা পিওকে বলে, বা পাকিস্তান যেটাকে বলে তথাকথিত আজাদ কাশ্মীর, সেখানে বলছে ভারতের সহায়তা চাই, পাকিস্তানের আজাদ কাশ্মীরের ভিডিও ভাইরাল। তারা ভারতের সহযোগিতা চাচ্ছে, কারা? খাঁটি পাকিস্তানি, তাও আবার কাশ্মীরি পাকিস্তানি। কি ভাবির পোলারা, ভাবির পোলারা, কি বলবো এখন, ভাবির পোলারা, হ্যাঁ? সবচেয়ে মজার বিষয় যে তাও আবার জেনুইন পাকিস্তানি, কাশ্মীরি পাকিস্তানিরা বলছে ভারতের সহযোগিতা চায়। কি বাঙ্গুরা, কি বলবা তোমরা বাবা, কি ভাবির পোলারা? এই যে তোমাদের যে আব্বার মধ্যে আব্বা খাঁটি, আব্বা কাশ্মীরি, পাকিস্তানের ভিতরে কাশ্মীরি লোকের যে ভারতের সহযোগিতা চাইতেছে, এরাও কি অমিত শাহ দালাল, নরেন্দ্র মোদী দালাল? এরাও কি শেখ হাসিনার দালাল, শেখ হাসিনার দোসর? তোমাদের পেয়ারা পাকিস্তান যায় যায়, তোমরা স্বপ্ন দেখতেছো না? তোমরা 7 সিস্টার খাবা, দিল্লি ধরবা, তারপরে আসাম নিয়ে নিবা, কত গল্প না, কলকাতা নিয়ে নিবা। তো তোমাদের যে স্বাদের পেয়ারা পাকিস্তান, ওইটাই এখন যায় যায়, ওই চিন্তা করো ওটা কেমনে বাঁচাবো, ওইখানে যাও। হুম। সবচেয়ে মজার বিষয়, কারবালা থেকে 36 জুলাই মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যতিক্রমী দেয়ালিকা। শব্দটা কি দেখেন, কারবালা থেকে 36 জুলাই, বাটপাড়িটা দেখেন এই মাদ্রাসা ছাত্রদের। কারবালা থেকে কোথাকার কি ভাগ্যিস বলে নাই যে আবার মুক্তি, বদর, যে বদরের ময়দান থেকে 36 জুলাই বলে নাই, এটা আগামীতে বলবে। জামাতের নেতারা ক্ষমতা গেলেই বলবে বদরের ময়দান থেকে আল বদরি 36 জুলাই বলবে, তারা নিশ্চিত থাকেন। তারপরে ক্ষমতা যদি কুক্ষিগত করতে পারে, তখন বলবে যে চৌথ আসমান থেকে, আল্লাহর আরশ থেকে শুরু করে 36 জুলাই। বাটপাড়িটা দেখেছেন? মানে তারা তাদের বাড়ির তেল চুরারে তারা হাতি বানাইতে পারে, তাদের বাড়ির টিকটিকিকে তারা ডাইনোসর বানাইতে পারে, আর আমরা আমাদের ডাইনোসরকে আমরা সামনে আনতে পারলাম না। আমরা আমাদের হাতিকে প্রমাণ করতে পারি না এটা হাতি। আর এই জামাতিরা, হেফাজতিরা, এদের প্রোপাগান্ডা এত শক্তিশালী, এদের পৃষ্ঠপোষকতা, আবারও বলতেছি, এদের পৃষ্ঠপোষকতা এমন সমন্বয় করা হয় এমন ভাবে,
এমন ভাবে পরিচালনা করা হয় যে তারা তেলচোরা টিকটিকিকে হাতি এবং ডাইনোসর বানায়। আর আপনি হাতি এবং ডাইনোসরকে, আপনি হাতি ডাইনোসর হওয়ার পরেও মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতেছি, আপনারা নিজেকে তেলচোরা টিকটিকি প্রমাণ করতে পারেন না। এরা কারবালা থেকে ৩৬শে জুলাই, আওয়ামী লীগ কিন্তু প্রমাণ করতে পারে নাই যে কারবালা থেকে ১৯৭৫ পারে নাই, পারছে? আওয়ামী লীগ কিন্তু বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু কারবালা থেকে ১৯৭১ বলতে পারে নাই, প্রতিষ্ঠিত করতে পারে নাই, বলেই নাই তারা। কিন্তু কারবালার চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ৭১-এ, ৩০ লক্ষ মানুষ মেরেছে। কিন্তু এরা এই ৩৬শে জুলাইয়ের এই বাটপার গুলো এই মাদ্রাসা ছাত্রদের মাথায় এটা আসছে, আপনারা কিন্তু পারেন নাই। পৃষ্ঠপোষকতা, পরিকল্পনা, এগুলো কিন্তু ফ্যাক্টর। শুধু পরিকল্পনা হইলে হবে না, তার জন্য পৃষ্ঠপোষকতা দরকার। পরিকল্পনা পৃষ্ঠপোষকতা হইলে মানে কর্মীও দরকার। কর্মী তো আপনাদের আছে ভাই। এই জামাত হেফাজতের সাথে আপনাদের কর্মী কম? আপনাদের লিল্লা খেয়ে, আপনাদের সদগা খেয়ে, আপনাদের ফেতরা খেয়ে আপনাদের সরকার থেকে উচ্ছেদ করে দিল, আপনারা ঠেকাইতে পারলেন না। হাউফানি। তার মানে কি আপনাদের পরিকল্পনা সঠিক ছিল না? নাহলে লিল্লাখোর কিভাবে আপনি গরু কুরবানি দেন, সেই কুরবানির চামড়া যারা সদগা নেয়, আপনি কামাই করেন, সেই কামাই থেকে যারা ফেতরা খায়, তারা আপনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে দিল। তার মানে আপনার পরিকল্পনার অভাব ছিল। আর এখনো ২ বছর যাবৎ আওয়ামী লীগ এখনো সরাসরি মাঠে নামতে পারে না, এটাও কিন্তু পরিকল্পনার অভাব, পৃষ্ঠপোষকতার অভাব। কর্মীর কিন্তু অভাব নাই। কেউ যদি বলেন কর্মী নাই, তাহলে ভুল। আওয়ামী লীগের কর্মী অলিতে গলিতে তৈরি হয়ে আছে, কিন্তু আপনি তাদের সমন্বয় করতে পারতেছেন, এটা ব্যর্থতা আপনাদের। ২ বছর প্রতিদিন নির্যাতিত হচ্ছেন, প্রতিদিন নিপীড়িত হচ্ছেন। আরে ভাই, যে ৬১ জন আটক, যে কি যেন আইন ও সালিশ কেন্দ্র বলছে ৬১ জন জেলখানাতেই মারা গেছেন, এটা তাদের হিসেবেই। মরছে তো আরো বেশি। তাইলে আপনি এই ৬১ জন যদি জীবন দিতেন, এই সরকার থাকতো। জীবন কিন্তু দিতে হচ্ছে, প্রতিদিন ৮ জন ১০ জন ১২ জন করে মারা যাচ্ছে। এর মধ্যে কিন্তু অর্ধেকে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, যুবলীগের লোক। সামনে খারাপ জানটা দিয়ে দেখেন না কি করে ভাই, মরবেন তো, মরতে হবেই। আপনি বিচ্ছিন্ন ভাবে যদি জীবন দেন, যায় আসে না, কারো কিছু যায় আসে। বিচ্ছিন্ন ভাবে ১,০০০ মানুষের জীবনগুলো যায় আসে না, কিন্তু একজন মানুষের জীবনও যদি সঠিকভাবে সেখানে কেউ শহীদ হয়, রক্ত দেয়, কুর্সি উল্টে যায়, মসনদ উল্টে যায়, তা প্রমাণ শ্যামাপ্রসাদ মুখার্জি একাই কাশ্মীরে ঢুকে গিয়েছিল। একা একা একা, কাউকে নিয়ে যান, একা তিনি কাশ্মীরে ঢুকে গিয়েছিলেন। আজকে কাশ্মীর টিকে গেছে। ৩৭০ ধারা বাতিল হয়েছে তার কারণে, একজন মানুষের জন্য। সারা ভারতের কোটি কোটি হিন্দুর মধ্যে একজন শুধু চ্যালেঞ্জ করেছিল যে এক আইন, এক শাসন, এক সংবিধান, এক পতাকা, অন্য কিছু আমি মানি না। তিনি ঢুকে গিয়েছিলেন, কারণ তখন কাশ্মীরে যেতে পারমিশন লাগতো ভারতীয়দের। অদ্ভুত ব্যাপার, হিন্দুদের দেশে, হিন্দুর দেশের কাশ্মীরে যেতে তাদের পারমিশন লাগতো, কিন্তু একজনই পাল্টে দিত। তেমনি এই যে আশোক লিখেছে ৬১ জন মারা গেছে, কালকে যদি শুধু জামালপুর থেকে, আমাদের জামালপুর থেকে কালকে যদি ৬১ জন লোক মারা যায়, সরকার টিকবে না। মরতে কিন্তু হচ্ছেই তো আওয়ামী লীগের, কিন্তু সমন্বয়ের অভাব। এরা মরতেছে পথে ঘাটে। ওই যে ৩ জন মারা গেল, আরো ৪ জন গায়েব, প্রতিদিনই মরতেছে। কালকে আপনি দেখেছেন যে একটা মেয়ের সিন আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছে, যে বাবা আওয়ামী লীগ করলে পরে মেয়েকে কুপিয়েছে, একেবারে কোপায় অস্থির করে ফেলছে। তাহলে বসে থেকে কোনো লাভ আছে? আপনাকে তো মরতে হবেই। বিচ্ছিন্নভাবে কেন দেন? এই মৃত্যুর তো আপনি, এই দায় কিন্তু নিতে হবে কাউকে না কাউকে। এই মানুষগুলো মারা গেল কি কারণে? আওয়ামী লীগ করার কারণে। কি কারণে? ছাত্রলীগ করার কারণে। কি কারণে মারা যাচ্ছে জেলে? হয় সে আওয়ামী লীগ করে, অথবা সে ছাত্রলীগ করে, বা তার পরিবার আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের পক্ষে মারা যাচ্ছে। একসাথে নামতে হবে, পরিকল্পনা বা পৃষ্ঠপোষকতা। গপ্প যতই করেন, খালি মুখে চিরে ভিজে না, পৃষ্ঠপোষকতা লাগে। অবশ্যই পৃষ্ঠপোষকতার অভাব। যারা ইনকাম করে নাই তাদের কথা বাদ, যারা লুটপাট করেছেন, করেন নাই তো একজনের তো লুটপাট করেছেন নাকি? আমরা কিন্তু জানি কে কে লুটপাট করেছেন, সবাই জানে, কিন্তু এখন ১০ পয়সা বের করতেছে না, খরচের মধ্যে নাই। সেলফি লীগের বাবা, সেলফি লীগের চোটে মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে বছরের পর বছর সারা বাংলাদেশ ঘুরেছি। কোন মন্ত্রীর ধারে কাছে একটা ছবি তুলতে পারিনি, সেলফি নিতে পারিনি। কোন মন্ত্রী আমাদের কোন জিজ্ঞাসা করে? মন্ত্রী তো দূরের কথা, কোন মন্ত্রীর চামচা আমাদের জিজ্ঞেস করে না, কিন্তু আমরা নিবেদিত হয়ে কাজ করে গেছি। মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের বইপত্র গাড়ি নিয়ে আমরা ঘুরেছি জেলায় জেলায়, নিজেরাই ভর্তুকি দিয়ে। কত সেলফি লীগ দেখেছি। এখন সেলফি লীগ কাউকে খুঁজে পাওয়া যায় না, কেউ নাই, নেতারাই নাই। কেন নাই? আপনি যদি কথাটা বলতে পারেন, এইভাবে আপনি এসে কথা বলেন তো দেখি সরকার টিকে কিনা। আমি বলেছি তো, এই যে বর্তমান সরকার সবচেয়ে আলট্রা ফ্যাসিস্ট সরকার। জনগণ রেডি হয়ে আছে এদের উচ্ছেদ করার জন্য। আপনারা মাঠে, কারণ জনগণ তো নেতৃত্ব দিতে পারে না,
আমি রেডি হয়ে আছি, আমি চলে যাব, আপনারা শুধু ডাক দেন, চলে যাবো আমরা মাঠে, নামে যাবো, হাজার হাজার মানুষ নেমে যাবে, আপনার ডাক দেওয়ার সাহস পান না, কারণ কনফিডেন্টের অভাব নিজের। কিন্তু রেডি হয়ে আছে কিন্তু জনগণ। যত দেরি হবে ততই কিন্তু মৃত্যুর তালিকা বাড়বে, আর ততই কিন্তু কঠিন হবে, কারণ ততদিনে মৌলবাদী শক্তি, পাকিস্তানের জঙ্গি বাহিনী, তুরস্কের জঙ্গি বাহিনী, আইএসের জঙ্গি বাহিনী, টিটিপি, আল কায়দা, এরা আস্তে আস্তে সংঘবদ্ধ হবে, আর শক্তিমান হয়ে যাবে যদি আপনি এখনই ধাক্কা না দেন। কারণ সময় এক হারি, অসময় 10 হারি। আপনি 2024 সালের কথা বাদ দেন, 24 সালের প্রথম 5-6 মাস আওয়ামী লীগের জন্য আসলে কঠিন ছিল, কিন্তু এই 2 বছরে কিন্তু একটা মাঠ তৈরি করে ফেলেছে জামাতিরা, হেফাজতিরা, ভাবির পোলারা, বিএনপিরাই আওয়ামী লীগের জন্য মাঠ তৈরি করে রেখেছে। আওয়ামী লীগকে মাঠে নামতে হবে, কিন্তু যদি আরো দেরি করে, আরো 2 বছর, তাহলে কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে পারে। কারণ যখন দেখবে আওয়ামী লীগ আসবে, তখন অন্য কোনো যেমন 2 বছর প্রায় 18 মাস থাকলো কে, ইউনুস কাকা, 18 মাস পরে বিএনপিকে রেখে আরেকটা সরকার আনলো, তাহলে কি করবেন? এইভাবে আপনারা 2 বছর 3 বছর করে বদলাতেই থাকে, তাহলে তো পিছিয়ে পড়ে যাবেন। ধাক্কা দিতে হবে মুখোমুখি, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে, যুবলীগকে, ছাত্রলীগকে, কৃষক লীগকে, শ্রমিক লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে মুখোমুখি হতেই হবে। আপনি মুখোমুখি না হয়ে পারবেন না, পারবেন না। মাঠে নেমে যান, দেখবেন সেনাবাহিনী ভয় পালায় যাবে। কেন যাবে? তাদের মিশনের ডর আছে, কারণ যদি গুলি চালায় তাহলে মিশন বন্ধ হয়ে যাবে। আপনার মোল্লাদের ডর তো আপনার শেষ, যে আপনাদের তো এই 2 বছরে এটা আওয়ামী লীগ যারা করেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা তো বুঝে ফেলেছেন যে গোলাম আজমের সার্টিফিকেট ছাড়া আপনি বেঁচতে যেতে পারবেন, নিজামি, সাইদি, এদের সার্টিফিকেট ছাড়া বেঁচতে যাইতে পারবেন, কারণ এদের বাটপার এগুলো দেখেছেন, যে বেঁচতে যাইতে মামুনুল হকের বাটপার, বাউনুল হক 500 একের সার্টিফিকেট লাগবে না, এটা তো বুঝতে পারছেন নাকি? এখনো বাদ আছে? এই বলৎকারী মৌলবীদের সার্টিফিকেট আপনি বেঁচতে যেতে পারবেন না, কারণ তারাই যেতে পারবে না, যদি ব্যস্ত থাকে তাও যেতে পারবে না, আপনারাই বরং পারবেন। এই ভয়টা তো আশা করি এখন গেছে, যাদের কারণে দুজকেও যাবেন না। এদের পাশায় লাথি দিলে যে দুজকেও যাবেন না, এখন তো বুঝতে পারছেন, কারণ এরা কত বড় বাটপার, কি করেছে আপনারা দেখছেন তো। রইল বাকি মিলিটারি ভয়। মিলিটারি আপনাকে ভয় পাবে কিভাবে? সংখ্যা বেশি হইতে হবে। আপনি 10 জন গেলে পিটাবে, একেবারে আপনাকে একেবারে গরুর চোরকে যেভাবে পিটাবে। 100 জন গেলে মোটামুটি পকেট মারের মতো পিটাবে। 1000 জন গেলে ধাক্কাধাক্কি করবে, 2-4টা গুলি করবে। 5000 গেলে ভয় দেখাবে, টিয়ার গ্যাস মারবে। 10,000 গেলে 2-4টা গুলি করবে, 20-30টা টিয়ার গ্যাস মারবে, 50টা। কিন্তু যদি 1 লাখ লোক যান, সেনাবাহিনী ওই নেরিকুত্তার মতো পশ্চাৎ দেশে লেঙ্গুরতে পালায় চলে যাবে, কারণ জানে যে মিশন বন্ধ হয়ে যাবে। এদের কিন্তু একটা প্রাণ পাবো না, মিশন বন্ধ হবে। এই ভয় যদি আপনি দেখাইতে পারেন, এমন এটা হবে। ভয় পাওয়ার কিছু ওই দেখেন না, ভাবির পোলারা এইবার কিন্তু গোপালগঞ্জ যায় নাই, কেন যায় নাই জানেন? আপনি মনে করেন না যে যে তারা ভয় পাইছে, না, ভাবির পোলারা ভয় পায় নাই। ভাবির পোলাদের সেনাবাহিনী করছে, যায় না বাবা, কেন? তোমাদের পাহারা দিতে হবে। ওইবার তো সেনাবাহিনী সব ফেরত আসতে পারছে এদের নিয়ে, 5 জনকে হত্যা করে। ওই 5 জনের হিসাব সেনাবাহিনীর কাছ থেকে আমরা নিব। যে 5 জনকে গুলি করে গোপালগঞ্জে মেরেছে, ওয়াকার, তোমাকে হিসাব দিতেই হবে, তুমি পৃথিবীর যেখানেই থাকো। গোপালগঞ্জের ওই 5 জন সাধারণ নাগরিককে যে তুমি হত্যা করিয়েছ এই জুলাই সন্ত্রাসী জঙ্গিদের উদ্ধার করার জন্য, এর হিসাব ওয়াকার তোমাকে দিতে হবেই। তুমি পৃথিবীর যেখানেই থাকো, তুমি আমেরিকায় পালাও আর যেখানেই পালাও, তোমার সে বড় বড় খেরু 2007-8-এর খেরুরা কিন্তু পালাতো, কাউরে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। তোমাকে এরকম পালায় থাকতে হবে। আমরা জানি, আমরা জানি ইতিহাস, আমরা ইতিহাস পড়ি, আমরা জানি ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস ঘুরে ফিরে আসবে। তুমি এখন বহু ক্ষমতা ধরতে পারো, তোমার পিছনে ওয়াকার আমেরিকা আছে, তুরস্ক আছে, পাকিস্তান আছে। যেদিন থাকবে না সেদিন তোমার কি পরিণত হবে একবার কি ভেবেছো মিস্টার ওয়াকার? বুঝতে পারো, এটা তোমার ওই যে উস্তাদ মইনু আহমেদের সরকারদের জিজ্ঞেস করো, তারা কে কোথায় এখন খুঁজে পাওয়া যায়? তাদের এখন হারগিন দিয়ে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাবে না তেমনি ওয়াকার তোমাকে। তো ওই 5 জনের হিসাব গোপালগঞ্জে যে গুলি করে মেরেছে এই জুলাই জঙ্গিদের প্রোটেকশন দিতে গিয়ে, সেই হিসাবে আমরা নিব। এবার কিন্তু পাঠায় নাই, কেন জানেন? কারণ এইবার গেলে হয় 10 জন, 15 জন, 20 জন মারা যাবে, সাধারণ নাগরিক মরে যেত, অথবা আর্মিদের বেঁধে গাছের সাথে বেঁধে রাখতো পাবলিক। এই ভাবির পোলাদের তো হিসেবেই নাই, এদের পেটে পাড়াতে গুবাই করে দিত। সেই জন্যই সেনাবাহিনী তাদের অনুমতি দেয় নাই যে ওই দিকে তোমার গোপালগঞ্জ যাও। বুঝতে পারছেন তো জনতার শক্তি? ওই যে 5 জন যে গোপালগঞ্জে জীবন দিয়েছে, ওই রক্তের দেওয়ার কারণে এরা যেতে সাহস পায় না। রক্তের কোনোদিনই পৃথা দেয় না। তার প্রমাণ গোপালগঞ্জ এখন স্বাধীনতা অর্জন করেছেন। আর 64-63 জেলা এখন আমাদের স্বাধীন করতে হবে, ভয়ের কিছুই নেই। আচ্ছা দেখি, তারপরে একটু খবর দেখি, ভারতের অন্যান্য খবর আপনাদের শোনাবো, আসতেছি। সবচেয়ে বিপজ্জনক খবর, একটু আগে তো বললাম যে 5 বছরের ক্লাস 5-এর ছাত্র আত্মহত্যা করেছে, বিষ খেয়েছে, বিষ পান প্রেমে। এই যে দেখেন, রাজধানীতে 2 বছরের শিশুকে ধর্ষণ, এটা কোনো কথা? মানুষের রুচি, মানে এরাই নাকি আবার তৌহিদি জনতা। সেই জন্যই বলি যে যারা ধার্মিক, পৃথিবীর এমন কোনো পাপ নাই তারা করে নাই। কিন্তু দোষ দিবেন নাস্তিকের,
দোষ দিবে খ্রিস্টানের, দোষ দিবে ইহুদির। কালকে আমাদের সরিষাবাড়ি জামালপুরের একটা নিউজ দেখলাম, আমাদের লোকাল সাংবাদিকেরা তাদের ফেসবুক গুলোতে দিয়েছে যে নিজের মাকে বের করে দিছে ঘর থেকে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে। তার মা এরকম করে কোরআন শরীফ বুকে নিয়ে সে বেরিয়ে চলে আসছে, মা একে চাপ দিয়েছে। এটা আমাদের সরিষাবাড়ি পোগল দিঘা নাকি কোন জায়গার ঘটনা, আমাদের জামালপুর সরিষাবাড়ি থানা, মানে আমার সংসদীয় আসনের পোগল দিঘা সম্ভবত। সেখান থেকে মাকে বের করে দিয়েছে, কত বড় অন্যায়। অথচ গিয়ে দেখেন সে কিন্তু নামাজও করে, হজও করে, উমরাও করে, করবো। আবার বড় বড় নিয়ম দেখবেন যে আবার বড় বড় নীতি কথা এরা বলে, বইনের ওয়ারিশ মারবে আর মনে করেন যে উমরা হজ করবে আর হজ করবে। এই না আমাদের দেশের মুসলমান তৌহিদি জনতা। ঘুষ খাবে আবার বলবে যে নামাজ পড়তে হয় না, সুদ খাবে ওটার বড় নামাজ, এতে কাপ করে মসজিদে। আমি নিজের চোখে দেখেছি সুদখোর বাংলাদেশের আমাদের সরিষাবাড়িতে আমি দেখেছি, কয়েক মসজিদে দেখেছি যে সুদখোর যে এতে খাবে বসে, হাসতে হাসতে মরি আমি। লজ্জাও নাই এই দেশের মুসলমানদের, চোখে দেখা। ওরা বলবে না তুই তো সুদ খাস, তুই এতে কাপ করিস কেন, সুদটাকে ছাড়। এটা বলার কেউ ছিল না, কারণ মুসলমান বলে তো ভয় পায়। যাই হোক, কত বড় বেহায়া যে 2 বছরের শিশুকে ধর্ষণ করে, ভাবা যায়? এই যে 2026 সালের প্রথম 6 মাসে দেশের কারা হেফাজতে 61 জনের মৃত্যু হয়েছে বলেছে আশক আইন ও সালিশ কেন্দ্র। আরেকবার পারেরা এই 61 জন আপনারা কিন্তু, মানে এর মধ্যে কিন্তু 50 জনই গিয়ে দেখেন এরা আওয়ামী লীগের লোক। এই 50 জন যদি সরাসরি জান দিত, ওয়াকার কখন পালায় যেত, এই ভাবির পোলারা দৌড়ায় সারতে পারতো না। জান আপনাকে কিন্তু রক্ত দিতেই হবে। 71-এ 30 লক্ষ মানুষ মারা গেছে, ইয়ার কি মনে করেন না? স্বাধীনতা এমনি আসে না। 75 বছর যাবৎ বেলুচিস্তানিরা যুদ্ধ করে চলতেছে, রক্ত দিয়েই চলছে, এখন স্বাধীনতা পায় নাই। রক্ত আপনাকে দিতেই হবে, মুখোমুখি হতেই হবে। মজার বিষয় হলো বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা। কেন ভাই? এখন না জুলাই আন্দোলন করে তোমরা দেশ নয়া বন্দোবস্তে আনছো স্বাধীন, এখন তারা বেশি বেশি ঘুরবা, বন্ধ কেন? কেন সর্বসাধারণ পর্যটন কেন্দ্রে কেন ভ্রমণ নিষিদ্ধ করবা? তাহলে বুঝতে পারছেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। দালমে কুছ তো কালা হায়। আফজাল হোসেন আমাদের অভিনেতা, মডেল, তিনি বলেছেন, নির্মাতা, তিনি বলেছিলেন যে ফ্রিতে পেয়েছ তাই দেশকে মনে হয় ভাড়াবাসা, মায়া জন্মায়নি। এটা সত্য। আমার ভাবির পোলা নাহিদ, যার গাল এখন ফুলে গেছে টেপা মাছের মতো, পেট ফুলে গেছে, পাছা ফুলে গেছে ময়মনসিংহ পাউরুটির মতো, ঘাড় ফুলে গেছে আর আরবির দুম্বার মতো, সে বলেছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখি তাদের কত শক্তি আছে। নাহিদ ইসলাম হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ভাবির পোলা আমার নাহিদ, এই ভাবির পোলা নাহিদ বলছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখিয়া তাদের কত শক্তি আছে। আলাপ শুনছেন? আওয়ামী লীগ বিএনপির একটা ওয়ার্ড কমিটির পোলাপান যদি এদের দাবড়ানো শুরু করে সারা দেশে থাকতে পারবে। যদি ওয়াকার এদের পক্ষ না নেয়, এই আমার ভাবির পোলাদের এই 6 জন এমপি, তারপরে কি ন্যাশনাল কটকটি পার্টি, চিলড্রেন পার্টি, এদের পক্ষে যদি তাদের মামু ওয়াকার না থাকে এই ভাবির পোলারা দেশে থাকতে পারবে? একটা ওয়ার্ড কমিটির, বাংলাদেশের যে কোনো ওয়ার্ড কমিটির আওয়ামী লীগ বা বিএনপির দাবরানি তারা সারা দেশে থাকতে পারবে। এরা আবার বলে শুধু আওয়ামী লীগ না বিএনপি সহ আসুক। মানে এগুলো কি যে বলে আমার ভাবির পোলার, আমি নিজেও বুঝি না। এইবার আমার একটা ফেসবুক পোস্ট থেকে দেই। 8 বছর আগে 7 জুলাই 2018 সালে একটা পোস্ট দিয়েছিলাম তসলিমা নাসরিনের একটা কথা। তিনি বলেছিলেন, একটা বাক্য নিয়েছিলাম তার, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, আবারও বলি, ধর্ম ও রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। আবার শুনুন, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। এক লাইন আমি শেয়ার দিয়েছিলাম 2018 সালের 7 জুলাই, 8 বছর আগে। এটা কে বলেছেন? তসলিমা নাসরিন। কি বলেছেন? আবার বলছি, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। কথা সত্য। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমার আরেক ভাবির পোলা, তাকে নিয়ে তার সহপাঠী, তার ক্লাসমেটস বলেছে যে ও তো বলছিল যে লেগুনা চালাবে, ও বলছে যে কোন রকম পাস টাস করে লেগুনা চালাইতে হবে বোধ হয়। আর সেই পোলা এখন কি বলে, আমি তো ছাত্র জীবনে 15,000 টাকা দামের জুতা পরেছি। কিন্তু তার ক্লাসমেট সেটা বলেছে যে সে ভাত খাইতে পারতো না টাকা অভাবে।
আর সে বলতেছে তার নাকি 15,000 টাকার জুতো আগেই পড়তো। আরেকজন নেতা আছেন, আপনাকে আরেকটা জিনিস বলি, বিএনপি নেতা মানিক, তিনি বলেছেন আওয়ামী লীগ আসলে জামাতকে 17 মিনিটে দেশ থেকে কাভার করে দেবে। কি আমি বলি না এগুলো? আমি যদি বলতাম তাহলে কি বলে 17 মিনিট না হোক 17 দিন, 17 দিন না হোক 170 দিন, 17 দিনে, 17 মিনিটে হয়তো হবে না, কিন্তু 17 দিনে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসলে 17 দিনে জামাত কভার হয়ে যাবে। সর্বোচ্চ জামাত বাংলাদেশে থাকতে পারবে না, লিখে রাখেন। এমনকি লুঙ্গির তলা আসবে, আমরা থাকতে দিব না। আওয়ামী লীগ যদি আগামীতে মনে করে লুঙ্গির তলায় বাইসতে হয়, জামাই হয়, মেয়ের জামাই, তারপরে কি উকিল জামাই, ওইগুলো পিরিতি চলবে না। আমার একজন আছে আমি জানি, ওই যে উকিল শ্বশুর, উকিল মেয়ের জামাই, এগুলো পিরিতি কিন্তু আর চলবে না। নিজের মেয়ের জামাই রাখা যাবে না, নিজের শ্বশুরই রাখা যাবে না। আমরা ঘুম হারাম করে দিব যদি কোনো আওয়ামী লীগের লোক আগামীতে এই জামাতি হেফাজতি জঙ্গিদের যদি উকিল জামাই, উকিল শ্বশুর, ঠিক আছে, আইতে বলা, ভাইতে বলা, ভাইস্তে চাচা, মামা, ভাগ্নে বলে আশ্রয় দেন, আমরা কিন্তু ছাড়বো না। দেখাই দিব জনগণকে, আইন শৃঙ্খলা বাহিনীকে কোনোভাবে রক্ষা করতে পারবো না। যদি কোনো আওয়ামী লীগের নেতা মনে করে থাকেন আগামীতে অমুকের জায়গা দিবেন, কাজ হবে না। আমরাও জায়গা পাই নাই, আপনাদেরও জায়গা দিতে দিব না, মনে রাখেন। এই কথা ঠিক। এই যে আওয়ামী লীগ আসলে জামাতকে 17 মিনিট দেশ থেকে কাভার করে দিবে, এটা কিন্তু সত্য। একা সোজা করে ফেলবে 17 মিনিটেই। ওই দাড়ি টুপিতে যতই আর থাকো শোনার চান জামাতি হেফাজতিরা, সোজা করে ফেলবে। দাড়ি টাইনা না, ওই দাড়ি একটা চিমনি দিয়ে টেনে তুলবো এক একটা। ওই যে বলছে না, ওই যে কোন একজন একজন কি এমপি, মহিলা এমপি সংসদে দাঁড়িয়ে বলছে না শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিবে। তাহলে আমি যদি বলি দাড়ি টানি টাইনে ছিড়বে, বলা ভুল হবে, খুব অন্যায় হয়ে যাবে, হবে না। একজন লিখেছেন, আচ্ছা ওইগুলো কমেন্ট গুলো পরে পড়বো, তারপরও দেখতেছি। আচ্ছা গেল আরেকটা মজার বিষয় হলো, কমিউনিস্ট পার্টির একজন নেতা এবং অধ্যাপক, বাম রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক, আসলে তিনি থিঙ্ক ট্যাঙ্ক, এম আকাশ, তিনি বলেছেন গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এম আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি অর্থনীতির অধ্যাপক। কি বলেছেন? গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এগুলি তো আমরা বলেছি, এটা সিটিং বিপ্লব ছিল। জুলাই অভ্যুত্থান একটা অভিশাপ আমাদের জন্য। জুলাই অভ্যুত্থান একটা সন্ত্রাসী আন্দোলন ছিল, বাটপারি ছিল, গোলামি, অন্য দেশের গোলাম হওয়ার কাজ ছিল। কথা তো বলেছে। এই চিঙ্কুবামেরা কিন্তু উনি কিন্তু ওনার কিন্তু অনেক সেলা আছে যারা চিঙ্কুবাম। এটা যদি আমি বলতাম না তাহলে আমার ছাই দিয়ে ধরতো। যাই হোক, আমি বলে তো দোষ, তাহলে আমি চিঙ্কুবামদের উস্তাদকে নিয়ে আসলাম। গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। মনে হয় এটা কে বলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থাৎ এম আকাশ বলেছে। তিনি আবার বামপন্থী। চিঙ্কুবামের আছেই তো না ভাই, তোমার বামপন্থী, আমি বললে তো দোষ হয়ে যাবে। সবচেয়ে একটা মানে একই সাথে হৃদয় বিদারক, একই সাথে অপরাধ, কিন্তু একই সাথে এটাকে আমাদের থমকে দিয়েছে। এটা আমরা কি বলবো? সেটা হলো মায়ের শ্লীলতা হানির প্রতিশোধ নিতে গ্রেপ্তার 4 ভাই। কারণ কি জানেন? সে তাদেরকে মেরে ফেলেছে, যে তার মায়ের শ্লীলতা হানি করেছে। কোনো সন্দেহ নাই, কেউ মায়ের শ্লীলতা হানি সহ্য করতে পারে না, সেটা অপরাধ তারা করেছে। আমি আদালতকে বলবো যাদের শাস্তিটা যেন কম দেওয়া হয়, আমি অনুরোধ করবো। কারণ মায়ের শ্লীলতা হানি সহ্য করতে পারে না, ওরা বোকা, তাই 4 জন গেছে। আমাদের জামালপুরের লোক হলে বুদ্ধি করে একজনই যাইতো, কারণ 4 ভাই গিয়ে বিপদে পড়তো না। এটা যদি আমার এলাকার ঘটনা হইতো, এরা বেশি আবেগতাড়িত, 4 জনই একেবারে তরুণ, একজনের যাওয়া উচিত ছিল। যে শাস্তি হলে 4 জন যাওয়া ঠিক হয় না, এরা বুদ্ধি কম ছিল। এই যে আমি বলি না, বুদ্ধি আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আবেগ আপনাকে যুদ্ধে হারাবে। এরা আবেগ তাড়িত হয়ে গেছিল। 4 ভাই একসাথে গিয়েছিল, একটা পরিবার 4 ভাই, 4 ভাইয়ের যদি ফাঁসি হয়ে যায় আইন অনুযায়ী তাদের ফাঁসি হবে, কারণ তারা পরিকল্পিত হত্যা করছে। কিন্তু আমি বাংলাদেশ আদালতকে বলবো, ক্রিকেটে যেমন ডাউট অফ বেনিফিট দেয়, এরকম এদের একটু বাঁচার সুযোগ করে দিবেন। এদের শাস্তি সর্বনিম্ন করা উচিত, যেটা 4 বছর সম্ভবত, এর উপরে দিয়েন না। কারণ মাকে শ্লীলতা হানি করবে যে সন্তান, সে সন্তান রুখে দাঁড়াবেই, সে সন্তান রুখে দাঁড়াবেই। তাই আদালত আমি অনুরোধ করব যাতে এই 4 সন্তানকে
আমার চোখে পানি চলে আসছে, বুঝতে পারছেন? কারণ এদের ফাঁসি তো দিতে পারবেনই না আপনি, আমরা দেশ আন্দোলন করব। অনেক সময় আইনের ঊর্ধ্বে থেকেও সিদ্ধান্ত নিতে হয়, কারণ এটা যদি তারা অন্য কোনো হত্যা করতো আমি বলতাম না। এরা মায়ের মায়ের অপমান যে করছে তাকে মেরে ফেলেছে, অবশ্যই সেটা অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না, কিন্তু কিভাবে বরদাস্ত করবে? আমি আদালতকে অনুরোধ জানাবো করজোরে যে এদের যেন সর্বনিম্ন সাজা দেওয়া হয়, সম্ভবত সর্বনিম্ন সাজা 4 বছরের। জি, এটা আদালতকে আমি অনুরোধ করবো। আরেকটা মজার তথ্য দেই, হয়ে গেল। এই যে জামাতি কর্নেল আছে না, কর্নেল আব্দুল হক, রাওয়া নাকি হাওয়া ক্লাবের যে সভাপতি ছিল। আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কিন্তু আমি অন্তরে বিএনপি। বুঝতে পারছেন তো, ঢুকে গেল বিএনপিতে। আবার জামাত থেকে প্রার্থী, সে আবার অন্তরে বিএনপি কিভাবে হয় ভাই? তার মানে বোঝা গেল অন্তরে বিএনপি হলেও ওইটা জামাত করে, মানে জামাত বিএনপি যে এক, এটা প্রমাণ পেয়েছেন তো। আবার আজকে দেখলাম যে কে যেন বক্তব্য দিছে যে আমি এনসিপির এখানে এসেছি, কিন্তু আমি হলাম জামাতের কর্মী। নাকি বলেছে যে এনসিপির কর্মী হলো জামাতকে ভালোবাসে। আরেকজন কালকে বলেছে ওই যে বাবির পোলাদের উপরে কে যেন জর্দার কৌড়া মারছে, সেখানে গিয়ে বলছে। দেখছেন তাদের বাটপারিটা? আমি বলেছি না আপনাদের, জামাতের শেষ আশ্রয় বিএনপি, বিএনপির আশ্রয় থেকে জামাতে এত কিছু করে, এই কথাটা কিন্তু জন্য বলেছে। দেখেন এই বাটপার আব্দুল হক যে বলেছে, কালকে তাকে নিয়ে ভিডিও করছে, বলেছে যে বিএনপি কোন লোক যেন ভারতে না যায়, ভিসা না নেয়, চিকিৎসা করতে না যায়, ব্যবসা যেন বন্ধ করে, পাকিস্তানের সাথে করে। পাকিস্তানের সাথে আপনি কি ব্যবসা করবেন? পাকিস্তান থেকে কি আমদানি করবেন আপনি? পাকিস্তান কি উৎপাদন করে? পাকিস্তান নিজেই বিকারী রাষ্ট্র। এই হলো আমাদের বাংলাদেশ। দেখেন, আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কে বলেছে? কর্নেল হক, জামাতি কর্নেল, কিন্তু আমার অন্তরে বিএনপি। ব্রিগেডিয়ার জেনারেল, এখন ব্রিগেডিয়ার বানাইছে, এই যে ওই যে ভুয়া এক প্রমোশন দিয়ে। মোটামুটি যদি আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা, আমার কি উপাধি, আমার সেক্টর কমান্ডার উপাধি আমি নিয়ে নিব। কারণ এরা যদি পারে কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে চাকরি না করে, তাহলে আমি সেক্টর কমান্ডার উপাধি দিলে সমস্যা কি? আমি বলবো যে আমি হলাম কি সেক্টর কমান্ডার না, একটা বানাই আর কি, আমরা জামাতিদের মতো একটা বানাই। কারণ নাম দেওয়া যেতে পারে যে 2026-এর ব্রিগেডিয়ার, ঠিক আছে, এটা আমাকে বানাই দেওয়া, অটো। যেমন সাদ্দাম মেরে দেখছেন না, পোশাক পরে নাই, আর্মিতে চাকরি করে না, আর্মি পোশাক পরে করতে, এরকম। সেবার আসেন, সবচেয়ে মজার বিষয়, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক একজন মন্ত্রী আছেন, ক্লিন শেপড, খুবই ভদ্রলোক। তিনি বলেছেন মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো পড়ালেখা হয়। একজন মন্ত্রীর কথা এটা, বিএনপির মন্ত্রী বলছে যে মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো পড়ে, তারপর আপান মাদ্রাসায় দেয় না কেন? আমাদের দেশের কিন্তু এই লোকগুলো বাটপার, সেটা মন্ত্রী হোক, অভিনেতা হোক, নেতা হোক, খেতা হোক। আপনি দেখবেন অনেক হিন্দু আছে, তারা মাদ্রাসা বানায়, মসজিদ বানায়। ওই যে একজন গায়ক আছে না, নকুল বেজি নাকি নকুল, সে কিন্তু মাদ্রাসা বানাইছে। রোজিনা এফডিসির ভিতরে 2 কোটি হাতে মাদ্রাসা মসজিদ বানাইছে। এরা নিজে মসজিদে, নকুল যে মসজিদ বানাইলো, নকুল মসজিদে যাবে নামাজ পড়তে? ভাটপার এটা দেখেন, কোন মুসলমান মন্দির বানায় দেয়? কোন মুসলমানরা মন্দির বানায়? এমনি তো হিন্দুরা তেমনি বোকা, তার নেব নকুল তো আর বোকা। যাই হোক, বোকা না, এটা হলো সুবিধাবাদী। যাই হোক, সেটা অন্য বিষয়, ওদিকে যাচ্ছি না। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলছে যে মাদ্রাসায় ভালো পড়তে, তার সন্তান আজকে দেখে মাদ্রাসায় দিয়ে দেখি স্কুল কলেজ বাদ রেখে লেগে দেখ যে কেউ বলে না যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমমানের সনদ, এখন বলা হবে মাদ্রাসার সমমানের সনদ। মানে স্কুল কলেজ মাদ্রাসায় এত ভালো পড়ালেখা হয়, তাহলে আর বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় কেন? সবাই মাদ্রাসায় থাকুক। মাদ্রাসায় যদি এত ভালো পড়ালেখা হয়, তাহলে তারা মাদ্রাসাগুলোতেই থাকুক, তারা বিশ্ববিদ্যালয়ে যায় কেন? আমি তো এটা বুঝি না। এই মন্ত্রী কি কয়? আরেক বাটপার আছে, সলিমুল্লাহ খান, আহমদ সফর মাজারের কাছে, সে ওইগুলো বাটপারি কথা বলে। এই যে মন্ত্রী যে কথা বলছে, তার আত্মীয় স্বজন পরে কোনো দেন মাদ্রাসা এত ভালো, লজ্জাও নাই। এরা কি বলে আর কি বলে না, এদের আকলও দেয় নাই আল্লাহ এদের। এবার আসি আমাদের সাংস্কৃতিক জগতের যিনি প্রবাদ প্রতিম পুরুষ, আমাদের জামালপুরেও বাড়ি তার। সংস্কৃতিকে রাজনীতির উপর স্থান দিতে হবে, রাজনীতি যখন পথ হারায়, সংস্কৃতি তখন পথ দেখায়। কোনো সন্দেহ নাই, তার এই কথা সত্য। কিন্তু বাংলাদেশ উল্টা। এই বাংলাদেশে কিন্তু মামুনুর রশিদ, নাট্যকার, অভিনেতা, নির্দেশক, অনেক জানেনি আপনার মামুনুর রশিদকে, তার নতুন করে আমার বলার কিছু নেই। এই যে তিনি এটা বললেন, এটা কিন্তু তিনি অবশ্যই মানে কাগজপত্রে সত্য, কিন্তু বাস্তবে ভুল। আপনি যদি রাজনৈতিক ক্ষমতাই আপনার না থাকে, আপনার যদি রাজনৈতিক গ্রহণযোগ্যতা না থাকে, আপনি সাংস্কৃতিক বিপ্লব করতে পারবেন না। যেমন এখন মৌলবাদী শক্তি ক্ষমতা, আপনি গান বাজায় দেখেন তো, হারুনুর রশিদ সাহেব তার জামালপুরের বাড়িতে প্রতিদিন সকালবেলা গান গায়, গানের রেওয়াজ করুক, দেখি থাকতে পারে কিনা। ওই ঢাকায় বসে শিল্পকলা একাডেমিতে চদুরবুদুর করা, আর সরিষাবাড়ি জামালপুর, তারপর নিজের বাড়িতে এসে সংস্কৃতি আলাদা জিনিস। গ্রামে বাংলাদেশের সংস্কৃতি টিকে রয়েছে, গ্রামের মানুষ। ওই আমেরিকাতে বাংলা গান গেলে বাংলা গান টিকবে না, তেমনি ঢাকা শিল্পকলাতে যাত্রা অনুষ্ঠান করলে
মফস্বলে যাত্রা টিকবে না, সিনেমা টিকবে না। ওই ঢাকায় 2টা থিয়েটারে 10টা সিনেমা হল বানাইলেন, ঢাকার 10টা সিনেমা হলে অর্ধেক লোক মাগনা টিকিট দিবেন আর অর্ধেক টিকিট কেটে দেবে, হাউসফুল, বিরাট বড় নেতা। আরে ভাই আমি শেখ ফরিদ কালকে সিনেমা করলে ওরকম 10টা সিনেমা হাউসফুল হবে, আমি কোনো অভিনেতার স্বরেও জানি না, ঠিক আছে, আমি জীবন অভিনয় করি না। মনে করেন আমি একটা সিনেমা বানাবো ভাবির পোলা, আমি সেখানে কেন্দ্রীয় চরিত্র, চ্যালেঞ্জ করলাম ঢাকা শহরের সব সিনেমা হল হাউসফুল হবে, অন্তত 3 দিন যাবত হাউসফুল হবে, বিশ্বাস না করে দেখেন। ইয়ার কি করে নেই, কিন্তু আমার প্রস্তাব দিয়ে রাখছে, এটা অলরেডি প্রস্তাব দিয়ে রাখছে যে আমি নাকি ভাবির পোলা বলি। তারা বলছে ভাবির পোলা নামে তারা সিনেমা বানায়, মানে একটু করে নাম হইলেও কয় না, নামের জন্যই চলবে। ইভেন একজন আমাকে বলেছে যারা টেলিফিল্ম নির্মাণ করেন এবং এবং নাটক নির্মাণ করেন, তারাও বলেছেন আমাকে যে ভাবির পোলা নামে তারা কি বলে, মানে পর্বের পর পর্ব তারা করবে, তারা নাটক করবে বলেছে, আমাকে বলেছে, এবং আমাকেই বলেছে কেন্দ্রীয় চরিত্রে রাখবে, আমাকেই থাকতে হবে, আমি অভিনয় পারি না, না আপনাকে শেখাবো আমরা। কি বুঝলেন? তো এই যে তিনি বললেন, কিন্তু রাজনৈতিক শক্তি ক্ষমতা আগে আপনার লাগবে, সক্ষমতা। বাংলা ভাষা তো আপনি দিল্লি বসে গান গেলে তো বাংলা গান টিকবে না। আমেরিকাতে আপনি সারাদিন বাংলা গান গাইলে বাংলাদেশে বাংলা গান গাইতে হবে। তাহলে তার জন্য কি দরকার? রাজনৈতিক শক্তি। আমাদের শ্রদ্ধেয় আমাদের অভিভাবক মুক্ত চিন্তার তসলিমা নাসরিন বাংলাদেশে কেন আসতে পারেন না? তার কি বিদ্যা কম না বুদ্ধি কম না তার গ্রহণযোগ্যতা কম? সারা পৃথিবীতে 50 জন গুরুত্বপূর্ণ নারী তিনি একজন, কিন্তু রাজনৈতিক শক্তিতে আমরা পিছিয়ে, তাই তসলিমা নাসরিনকে আমরা আনতে পারি না। শুধু তসলিমা নাসরিন না, মুক্তিযোদ্ধার সাধারণ মানুষ থাকতে পারে না। এই মামুনুর রশিদ স্যার তার এলাকায় গিয়ে জামালপুরে এসে গান গায়ক না দেখি, নাটক করুক না দেখি, করতে পারবে না, নাটক করতে দিবে না মৌলবীরা। রাজনৈতিক শক্তি আপনাকে অর্জন করতে হবে। বাংলাদেশ সব অঙ্ক, সব সরল অঙ্ক, ওই যে সরল অঙ্কের গল্প পড়েন নাই? পণ্ডিত সাহেব কয় পানি কত, কয় বলো না পানি কত, কয় 10 ফুট 20 ফুট 50 ফুট 100 ফুট, এক জায়গায় 1 ফুট, গড়ে কত 7 ফুট, কয় নৌকা যাবে। কিন্তু বাস্তবে সরল অঙ্কে নৌকা যায় না, কারণ যে 1 ফুট পানি ওখানে নৌকা নিতে পারবেন না আপনি, ওটা অঙ্কে চলে গড়, বাস্তব জীবনে চলে না। আপনি সাংস্কৃতিক বিপ্লব করবেন কিভাবে, যেখানে উদ্দেশ্যের ভবনে হামলা হয়, ছায়ানটে হামলা হয়, বোমা মারে। আপনি কি দেখেছেন যে মসজিদের ভিতরে মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসায় কেউ বোম মারছে, বাইতুল মুকাররমে কেউ বোম মারছে? মারে নাই। কোথায় মারছে? ছায়ানটে। কোথায় মারছে? সিনেমা হলে। তার মানে কি আপনার রাজনৈতিক ক্ষমতা তারা কুক্ষিগত করে ফেলেছে। রাজনৈতিক ক্ষমতা এতই শক্তিশালী যে সেটা যদি না থাকতে আওয়ামী লীগের মতো সবচেয়ে বড় দল তার ক্ষমতায় নাই, তাকে দেশ থেকে চলে যেতে হয়। তাহলে আপনি কোথায় আপনি গিয়ে দোতারা গান বাজাবেন? আপনি একটা বাউলের গান বাজাতে পারবেন? নারায়ণগঞ্জে বাউল গান হইতে দিয়েছে? এই তো আর যদি একটা বছর ক্ষমতা থাকে লালনের আখড়া উড়ে যাবে। 200 মাজারে হামলা হয়েছে। মাজার যারা তাদের লক্ষ লক্ষ মুরিদান, তারা থাকতে পারে টিকতে পারে না। আপনি কিভাবে গান গাবেন? আপনি গান গায়ে দেখান তো। আরে ভাই আপনি তো একটা ভাস্কর্য রাখতে পারেন না, কারণ কি? আপনি ভাস্কর্য রাখতে পারেন না, কারণ কি? কারণ হচ্ছে আপনার রাজনৈতিক শক্তি নেই। রাজনৈতিক শক্তি অর্জন করলে আপনি সাংস্কৃতিক শক্তি, আপনি সংস্কৃতি, আপনি তারপর আপনি সংস্কৃতি চর্চা করেন। সংস্কৃতি চর্চা আপনি কেমন আপনি করতেই দিবে না। আপনাকে আগে হাটে ঘাটে বাউল থাকতে, একটা বাউলের গান গাইতে দিবে, ধরে ধরে চুল কাটে দেয়, বাল কাটে দেয়। তাহলে আপনি কি করবেন এখানে? আমাদের দেশে আওয়ামী লীগ, আমাদের শৈশবে আওয়ামী লীগ ক্ষমতায় স্কুলের সামনে একটা ডাস্টবিন বানাইছে, সেটা হনুমানের চেহারা। এই আওয়ামী লীগের নেতারাই বললো শৈশবাড়িতে, আমার এলাকায় সিমলা বাজারে, বললো যে এটা রাখা যাবে না কেন এই ডাস্টবিন। তখন মেয়র হইলো আমার বন্ধুর ছোট ভাই, ঠিক আছে, তখন সে আমার বন্ধুর ছোট ভাই মেয়র। শুনি এগুলো রাখা যাবে না কেন? কয় হনুমানে তার ধর্ম অনুভূতি আহত। আরে ভাই ধর্ম অনুভূতি আহত হবে হিন্দুদের, কারণ তাদের হনুমানকে তুমি ডাস্টবিন বানাইছো। হিন্দুদের ধর্মীয় অনুভূতি আহত নাই, মুসলমান ধর্মীয় অনুভূতি আহত কেন? কারণ ওই মুহূর্তে রাজনৈতিক ক্ষমতা নাই, আমি একা, কেউ প্রতিবাদ করতে পারে নাই। মেয়র পারে নাই, মেয়র যে সরিষাবাড়ি ছিল বিএনপির ঘাঁটি, সেই ঘরে তছনছ করে সে আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছে। সেই লোকটাই পারতেছেন একটা ডাস্টবিন হনুমান বানাইছে, রাখতে পারে না, কয়টা নাকি ইমান চলে যায়। বুঝতে পারছেন তো? রাজনৈতিক শক্তি আপনাকে আগে অর্জন করতে হবে। আপনার কথা বলার অধিকার আছে কিনা? আপনি কথাই বলতে পারবেন না। বাংলাদেশের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একটি আমরা আন্তঃধর্মীয় আলোচনায় ছিলাম ঢাকাতে বাহাই কেন্দ্রে, সেখানে 7-8টা দেশের রাষ্ট্রদূত ছিল এবং অন্যান্য লোকেরা ছিল, সেখানে বিভিন্ন ধর্মের আলোচনা হচ্ছিল। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছিলেন যে একটা বুদ্ধিজীবীর চাইতে একটা মসজিদের খাদে মজপাড়াগার তার ক্ষমতা বেশি, রাজনৈতিক ক্ষমতা বেশি। একটা শিল্পীর তা নেই। আরে ভাই আমার এলাকার একটা গাঁজাখুরের যে ক্ষমতা আছে, সক্ষমতা, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর নেই। একটা গাঁজাখুর আপনি বলতে পারে তোর এই রাস্তায় যাইতে দিব না, আপনি যাইতে পারবেন না, পারবেন না। আপনি আমাকে একবার 7-8 জনে ধরছিল, মেরে ফেলবে আমাকে আমার এলাকাতে। এক গাঁজাখুরে এসে আমাকে উদ্ধার করছে, এক গাঁজাখুরি 7-8 জনকে ভয় দেখাই দিছে। এটা হলো ক্ষমতা, ঠিক আছে? আবার বলুন এটা গপ্প, তাহলে পুলিশ এসেছিল, মামুন তরফদার আমাকে উদ্ধার করেছে। মজার বিষয় হলো আমাকে মারার জন্য তার ছোট ভাই ছিল। আর মজার বিষয় শুনবে, যে মারতে কিন্তু আমার চাচা, সে নিজে জানে না। এরা মারতে আসছিল 7-8 জনে মিলে, আমার কেটে ফেলবে। আমাকে ধরে নিয়ে গেছিল শিমলা বাজারে, কিন্তু একজন এসে রক্ষা করেছে আমাকে। সেদিন রক্ষা করেছিল, নাম বলি, যারা যারা মারতে আসছিল তাদের নাম বললাম না, তারা এখন আমার শুভাকাঙ্ক্ষী, আমি নামটা
তাদের পরিবার আমার শুভাকাঙ্ক্ষী। এখন আমি তাদের কথা নামগুলো বলতেছি না। সেইখানে যারা আসছিল আমাকে মারতে, রক্ষা মেরে ফেলতে, সেখানে উদ্ধার করেছিল আমার এক বন্ধু, তার নাম আলী নকিব, আমেরিকা থাকে এখন। বলবেন যে কারণ এর নামটা কেন বললাম আলী নকিব, কারণ ওই দিন সে সাক্ষী। আর দুইজন মারা গেছে, একটা হলো শম্ভু ঘোষ মারা গেছে, তিনি দেখেছেন রে আলী নকিব তোর বন্ধুরে নিয়ে গেল মারতে। আমি বুঝতে পারি না যে আমাকে মারতে নিয়ে যেতেছে। আমাকে বলছে ফরিদ ভাই আসেন, যে যার কথা সে আমার ছোট ভাইয়ের মতো, তার সাথে আমার সম্পর্ক ভালো, তার বড় ভাইয়ের সাথে সম্পর্ক, আমি ভাবতেই পারি না সে আমাকে মারতে নিয়ে যেতেছে। পরে আমাকে উদ্ধার করেছে কমিউনিস্ট পার্টির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, কমরেড নুরুল ইসলাম মোল্লা, তিনি এসে দাঁড়িয়েছিলেন আমাকে উদ্ধার করতে। আমি পরে বুঝলাম আমার মারতে নিয়ে আসলাম, পরে তখন আর আমি যাই নাই, কিন্তু তখন তো আর যদি 10 কদম যায় 20 কদম যাইতাম, আমি অন্ধকারে গেলেই মারা যেতাম। তখন কে দাঁড়িয়েছিল জানেন? ওই যে একজন গাঁজাখোর, কারণ তার সক্ষমতা কেন, রাজনৈতিক ক্ষমতা ছিল, কারণ তার বাড়ি ওইখানে, আমাদের বাড়ি হয়েছে, তারা না এটা হবে না, হইতে দিব না, ফরিদকে তুমি নিয়ে যাবে, এত সস্তা, আমার দোস্ত হয় না, আসলে চাচা চাচা এবং দোস্ত আমরা, এত সস্তা নিয়ে যাওয়া, মারা যেতে হবে। রাজনৈতিক ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে, আপনি এমনি পারবেন না রাজনৈতিক ক্ষমতা। কিছু মামুনুর রশিদ স্যার বলেছেন, তার কথা ঠিক আছে, মানলাম, কিন্তু এটা সত্য নয়, সবসময় সবকিছু সত্য হয় না, সবসময় সবকিছু সত্য হয় না। এই যে সবসময় সবকিছু সত্য হয় না। এই যে মামুনুর রশিদ স্যার যেটা বলেছেন, সংস্কৃতিকে রাজনীতির উপর স্থান দিতে হবে, রাজনীতি যখন পথরায় সংস্কৃতি না, বাংলাদেশ এটা উল্টা, আপনাকে রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে, তারপর আপনি করেন, তারপর আপনি আসেন। রাজনৈতিক ক্ষমতা না থাকলে কিছুই থাকবে না আপনার, রাজনৈতিক ক্ষমতা আসল ক্ষমতা। আপনার কাছে যখন পাওয়ার থাকবে তখন আপনি কি বাংলাদেশ এখন পারবেন আপনি গান গাইতে? আপনি দেখেন না আমাদের সরিষাবাড়িতে আপনি রাতের বেলা এখন লালন সঙ্গীত শোনান, কিন্তু আজকে থেকে 30 বছর আগে 35 বছর আগে আমাদের আসলে ইসরাফিল মন্ডল, আবুল ভাইয়ের বাবা, সিমলা বাজারে নিজের বাসার সামনে তিনি রাতের বেলা 10টা থেকে, কারণ আগে রাত 10টা থেকে সারা রাত চলতো লালন সঙ্গীতের আসর, কই এখন থেকে করতে পারেন না? এখন দুই একজন করে সৈয়দপুরকে, সরিষাবাড়িতে নামে সৈয়দপুর নামে একটা জায়গা, ওই যে ওই সৈয়দপুর বলি নেই, ওই নর্থ বেঙ্গলে সৈয়দপুর বলি নেই, সরিষাবাড়িতে সৈয়দপুর নামে একটা গ্রাম আছে, সেখানে চলে, তারপর সেখানে কৈফিয়ত দিতে হয়, গান গাইতে দেয় না, নাটক করতে দেয় না, গফর গায়ের মতো দুঃসাহসী মানুষ যারা, যারা গফর গায়ের মতো ডাকায় যাদের বলা হয়, আরে ভাই তারাই এখন নাটক করতে পারে না, এখন না, আগেও পারে না, মৌলবীদের জালে কৈফিয়ত দিতে হয়, মৌলবীদের ডাকাতি করলে, এই রাজনীতি করলে, নাটক করলে কৈফিয়ত দিতে হয়, মৌলবীদের আপনি কেন কৈফিয়ত দিবেন? আমি কি নাটক করবো কি কোনো মৌলবীকে কৈফিয়ত দিতে হবে কেন? কারণ আমার রাজনৈতিক ক্ষমতা কম, তার জন্য তারা এই দুঃসাহস পেয়েছে, আজকে সারা বাংলাদেশ তাদের দখলে। রাজনৈতিক মামুন স্যারকে কেন টিকতে পারলেন না? কারণ তার রাজনৈতিক ক্ষমতা নাই। মামুন স্যারের সাথে অনেক, এমনকি তারা জুলাই সন্ত্রাসী আন্দোলনে যুক্ত ছিল, এই মামুন স্যারও তার পক্ষে ছিল, তো তিনি টিকতে পারেন নাই, কারণ তার রাজনৈতিক ক্ষমতা নাই। কারণ এই জুলাই আন্দোলনের পরই যে বললাম, এম এম আকাশ, অধ্যাপক কমরেড এম এম আকাশ বলেছেন যে জুলাই আন্দোলন মানুষকে প্রতারণা করেছে, মামুন স্যারদের মনে করেছে, তারা ভাবছে ক্ষমতায় আসলে অনেক কিছু, কিন্তু না, পারেন নাই তারা। কেন পারেন নাই? কারণ রাজনৈতিক ক্ষমতা তাদের কাছে সংখ্যায় কম, রাজনৈতিক সক্ষমতা কম। যে দেশে বেঙ্গের ছাতার মতো গিজ গিজ করে মাদ্রাসা, আপনি কয়টা সাংস্কৃতিক একাডেমি বানাইছেন? আপনি কয়টা সাংস্কৃতিক একাডেমি বানাইছেন? কয় জায়গায়? বানান নাই, তার জন্য আপনি টিকতে পারবেন না। আপনি গিজ গিজ করে মাদ্রাসা বানাইছেন, আপনি তো বুলবুল ললিতা কলা একাডেমিকে আপনি সারা দেশে ছাড়াইতে পারেন নাই, কারণ আপনার সংস্কৃতি কই থেকে, রাজনৈতিক ক্ষমতা আপনি কলাপস হয়ে গেছেন, পারেন নাই, পারবেন না। জি, তারপরে দেখি, তারপর মজার বিষয় হলো জুলাই শহীদ, বুঝেন, আবার জুলাই আবার শহীদ, বাবারে বাবা, জিন্দা শহীদ না মুর্দা শহীদ লাগে তা লেগে নেই। 6 তারিখের নিউজ, যে যুগান্তর আসছে, জুলাই শহীদদের নিয়ে ব্যঙ্গ, কি বিইউবিটির সেই কর্মকর্তা বরখাস্ত। জুলাই শহীদদের নিয়ে ব্যঙ্গ করার জন্য তিনি বরখাস্ত হয়েছেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের পিটাইলে, মারলে, জেলে দিলে, তাদের লাশে হ্যান্ডকাপ লাগলে কেউ বরখাস্ত দূরের কথা, তারা সমালোচনা করা যাবে না। মানে কি দেশে বাস করি আমরা? তথাকথিত জুলাই সন্ত্রাসীদের নিয়ে ব্যঙ্গ করার কারণে এই আমার ভাবির পোলাদের, জঙ্গি পোলাদের সমালোচনা ব্যঙ্গ করার কারণে তার বরখাস্ত তিনি। আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই। কোন দেশে বাস করি আমরা? সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ বিরোধীরা, রাজাকার আলবদরেরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে, যেটা আমাদের কমরেড ইনু বলেছেন। কি বলেছেন? যে পাকিস্তান ভাঙার দায়ে বাংলাদেশ করার কারণে তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হলো। কথা সত্য। আসি, আচ্ছা, বাংলাদেশ নিয়ে অনেক খবর বললাম। আচ্ছা, ধর্মীয় একটা বিষয় আসছে, ওটা নিয়ে কথা বলবো না। এবার একটু বিদেশ, যদি একটা বিষয়, আচ্ছা, গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল গামাস। কি বুঝলেন?
কে বুঝলেন ভাইরা আমার, আমাকে বলেন। আমাকে এখন বলেন যে এই যে গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস, এই কথাটা বলি নাই যখন 2023 সালের 7ই অক্টোবরে তারা 1200 ইসরায়েলিদের মেরে ফেললো, ধরে আনলো, কিডন্যাপ করলো, মনে আছে আপনাদের? নারীদের ধর্ষণ করলো। কি অদ্ভুত ব্যাপার! 15 বছর ছেলেরা, 15 বছরের এই ঘামাসের এই গাজার ছেলেরা 30 বছর 25 বছরের নারীদের ধরে নিয়ে ধর্ষণ করলো। এবং এটার পক্ষে সাফাই গেল আবার বাংলাদেশের মানুষ, বামপন্থীরা, মুসলমানেরা। আরে ভাই, ইসরায়েল যদি হামলা করে সেটা যদি অপরাধ হয়, এটাও তো অপরাধ, আপনাকে বলতে হবে না এটা অপরাধ? ওইখানে আপনি এই যুক্তি দিতে পারবেন যে ওদের জমি দখল করছে, তার জন্য আপনি তার দর্শন করবেন? হয়। তা 15 বছরের ছেলে মেয়ে, কারণ কি? কারণ আপনি গণিমত্র মালের মগজ ঢুকাই দিচ্ছেন। তখনই আমরা বলেছিলাম তাই রে, বাংলাদেশের মানুষ খুশি রে ভাই, বাংলাদেশের বাঙ্গু, পাকিস্তানের পাঙ্গু, ভারতের ভাঙ্গু খুশির সুতির ভাই হয়ে গেল। কিন্তু আমরা জানতাম যে এর পরিণতি খুব করুণ হবে। আমাদের কথা তখন মানে নেই। কেমন লাগে? বলেছিলাম যে গাজা খালি হয়ে যাবে, গাজা খালি হয়ে যাবে, মানে ইসলাম আবাবিল পাখি আসছে, আল্লাহ ফেরেস্তা পাঠাইছে না, গাজা খালি। বলেছিলাম কিনা? ঠিক তেমনি বলতাম এই বাংলাদেশ যেই দিন ভারত গুসা করে বসবে, এই বাংলাদেশের মানুষ পালে পালে না খায় মারা যাবে, পালে পালে। এখনই তো 1 থেকে 1.5 কোটি ভারতে গিয়ে কামলা দেয়, বান্দিগিরি করে, রাইট? তাহলে যদি বাংলাদেশের শুধু আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশে কি দশা হবে? এই যে হামাস, এরা আছে, এই যে গেল সেখানে, মৌসাকে আপনি ঢিল মারলেন, ঢিল মারলে তো দৌড় দিলেন, কিন্তু আশেপাশে যারা থাকবে তাদের পরিণতি কি? আপনি তো মৌসাকে ঢিল দিয়ে আপনি তো দিয়েছেন দৌড়, যেটা ইরান করাইছে হিজবুল্লাহ দিয়ে, হুতি দিয়ে, ঠিক আছে? এখন কই উদ্ধার করেন গিয়ে? এখন তো এই যে গাজা থেকে খোদ হামাসই তার কর্তৃত্ব ঘোষণা করছে, তারা আর যাবে না সেখানে, ছেড়ে দিয়েছে। অলরেডি সেখানে ইসরায়েলিরা বসতি শুরু ঘোষণা করেছে, সেখানে তারা বসতি করবে। শুধু গাজাই নাই, অলরেডি জানেন তারা লেবাননে ঢুকে গেছে, না, সিরিয়ায় ঢুকে গেছে না? ঠেকাতে পারছেন? আমরা বলি তো মানেন না। ওই চাপা মারা ওই বাংলাদেশের লিল্লাখোর মৌলবি ইসরায়েল দখল করবে, এটা আপনারা যারা বিশ্বাস করেন তাদের জন্য তার কিছু করার নাই। আপনি যদি মনে করেন যে 100 সৈনিকের একটা ব্রিগেড কোম্পানি বানাইলেন, তার নাম দিলেন আলী, তার নাম দিলেন ওসমান, উমর, আবু বকর, আর আপনার জন্য ফেরেস্তা নেমে যাবে, অত নালি আদেশের না, অত নালি আদেশের না। তো এই যে গাজাতে যে খালি হয়ে গেল, এখন কি করবেন? ট্রাম্প ঘোষণা দিয়েছিল, মনে আছে? ট্রাম্প টাওয়ার বানাবে, মনে আছিল? আমরা তখনই বলছিলাম থাকবে না এগুলো। আর আপনারা বলছেন এই যে রাশিয়া আসতেছে, ইরান আসতেছে, চায়না আসতেছে, আল্লাহর ফেরেস্তা আসছে, কিছুই আসে না, আসবে না। কারণ নির্বোধ যারা, তাদের জন্য কেউ পক্ষে কাজ করবে না, আপনাকে শুধু ব্যবহারই করবে। এই যে মুসলমানরা ঠেলাও খায় বেশি, ব্যবহার হয় বেশি, এরাই কিন্তু ঠেলা খায়। পৃথিবীতে সবচেয়ে রিফিউজি কারা? পৃথিবীর 65 থেকে 70% রিফিউজি মুসলমান। আর থাকে ইহুদি খ্রিস্টানদের দেশে। মুসলমান দেশে কিন্তু, ইসলামী দেশে কিন্তু তারা কেউ রিফিউজি কোনোদিন বাংলাদেশে আসছে ওই রোহিঙ্গা ছাড়া? অত তো ঘেটি ধরে বের করে দিছে, ওটা আলাদা। কিন্তু যারা নাগরিক, মনে করেন সিরিয়া থেকে, লেবানন থেকে, ইরাক থেকে, এমনকি সৌদি আরব থেকে পালায় পালায় কোথায় যায়? ইউরোপে। সারা পৃথিবীর মুসলমানরা যাইলাম না ইউরোপে, খ্রিস্টানদের দেশে গিয়ে, আর তাদের গালে গ্যালাস করে। এই যে গাজাতে তামালিং শেষ হয়ে গেছে না? আবাবিল পাখি কিন্তু না, হাইরে তখন ফালাফালি গো, মৌলবি করে মুখের অত্যাচারে ইসরায়েল শেষ, ইসরায়েল খালাস। এরা যে আমেরিকা, এরা যে ভারত দখল করে, দিল্লি দখল করে, ইসরায়েল দখল করে, আমেরিকা দখল করে। কিন্তু বাস্তবতা কি? বাস্তব হলো আপনাকে গাজা ছেড়ে দিতে হলো, এবং কে? তারা নিজেরাই ছেড়ে দিয়েছে। জি। এখন কার পক্ষে চাপা মারবেন? এখন ফ্লোটিলা শহীদুল যায় না এখন? ওই যে চিঙ্কুমাম, ওই যে আনু গ্যাং এর ফ্লোটিলা, চিঙ্কুমামের এখন যায় না কেন গাজা রক্ষা করতে? বাট পার কোথাকার। যে মৌলবীরা ফাল মারতো বাংলাদেশে আর পাকিস্তান, ভারতে, এই মৌলবীদের আর চিঙ্কুমামদের এখন গাজায় বাড়ানো দরকার। ওই যে আমাকে একজন মেসেজ করছে যে সরিষাবাড়িতে সম্পত্তি না লিখে দেয়, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ইঞ্জিনিয়ার ছেলে, কোরআন বুকে নেওয়া ছিল, তার বাড়ি সরিষাবাড়ি উপজেলার পুকলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের ঘটনা। এটা চিন্তা করে দেখেন। ওই লোক কিন্তু আবার নামাজ পড়ে যায়, দেখেন। মালয়েশিয়া পুলিশ সংবাদ সম্মেলন করে বলেছে সিরিয়া ও বাংলাদেশের আইএস সেগুলোর জন্য অর্থ সংগ্রহ করছিল জঙ্গিরা। বুঝছেন কথাটা? এই যে দেখেন আরেক বাটপার, ওই যে একটা তো বললো কারবালা থেকে 36 জুলাই বাটপারি মাদ্রাসার
লিল্লাহর ছাত্ররা অনুষ্ঠান করছে। এখন শোনেন, আবার যে ট্রফি এমপি আছে না, ট্রফি এমপি কি যেন নাম তার, কি মাদার টোস্ট মমতাজ নাকি কি, মেট্রো মমতাজ নাকি কি, ট্রফি মমতাজ, সে বলেছে ইসলামকে যারা পছন্দ করেন তারা 24-কে অনেক বেশি চাইছে। আলাপ শুনছেন? কত বড় বাটপার! ইসলামকে তারা নিয়ে আসবে। ইসলামকে যারা পছন্দ করে তারা ভাষা আন্দোলন চায় নাই। এখন যদি আমি বলি ইসলামকে যারা পছন্দ করে তারা 71 চায় না, এটা যদি আমি বলি তখন বলবো ইসলাম কত্রেমে। এই যে বাটপার মহিলাটা যে বললো জামাতের ট্রফি এমপি, যে বললো যে ইসলামকে যারা পছন্দ করেন তারা 24-কে অনেক বেশি চেয়েছে, মানে বাটপার, এটা বুঝছেন তো? মানে জঙ্গির ওই যে দেখেন না, ওই যে হেফাজত কি লেখে, হেফাজতে ইসলাম, আসলে হেফাজতে ইসলাম না, ওটা নাম হলো হেফাজতে পাকিস্তান। মানে এরা যদি বলে যে যারা 24-কে তারাই পছন্দ করে যারা পাকিস্তানকে চেয়েছে, এটা বললে তো লাথি উষ্টা খাবে, ট্রফিগিরি তো উল্টায় ভালাবে উষ্টায়। তার জন্য ওইখানে ইসলাম নিয়ে আসবে। এত বড় বাটপার! ইসলামের রাজনৈতিক ব্যাপার, ইসলামকে কারা কলঙ্কিত করে? আজাদ নূর, ইসলামকে কারা কলঙ্কিত করে? আমি। ইসলামকে কারা কলঙ্কিত করে? সাইফুল বাতিন টিটো ইসলামকে কে কলঙ্কিত করে? তসলিমা নাসরিন এই এরাই করে, এই জামাতি হেফাজতের ইসলামকে কলঙ্কিত করে। আর এখানে কথা বললে আমার তন্দোষ হয়। কত বড় বাটপার এটা, যে ইসলামকে যারা পছন্দ করে তারা 24-কে অনেক বেশি চেয়েছে। আলাপ শুনছেন? কত বড় বাটপার এই মহিলা, জামাতি মহিলা এমপি, কি মাদার, সরি কি মার দিয়া মমতাজ, কত বড় বাটপার এরা। সব জায়গায় ইসলাম না, মানুষের সুবিধা। কে যেন দেখলাম বললো, আপনি শুধু লিখবেন যে এই বইটা কিনলে সব হবে, আপনার বইয়ের বিক্রি বেড়ে যাবে। কথা সত্য, ঠিক আছে? শুধু এটুকু বলবেন। এই জন্য কার্ল মার্কস বলেছিল ধর্ম হইল আফিম। এইবার আসি আরেকটা জিনিস বলি, ফারুক সোবহান নামে একটা আইডি আছে, সেখানে সারাদিনই ভারত বিরোধিতা আর পাকিদের পক্ষে কথা বলবে, এই জুলাই সন্ধির পক্ষে বলবে। মজার বিষয় হলো এর নাম কি, এর নাম কিন্তু গৌতম দাস। ফেসবুক চালায় কি দিয়ে জানেন? নাম হলো গৌতম দাস। এই বাটপার আইডি বানাইছে হইলে সাংবাদিক, কিন্তু আবার ফারুক সোবহান। কত বড় বাটপার, কত বড় বাটপার! আবার ওই কথা আবার তার ওইখানেও লেখা আছে, বুঝতে পারছেন? কত বড় বাটপার হলে বুঝতে পারছেন তো ইসলামী নাম দিলে কি হয়। নাম গৌতম দাস, কিন্তু আইডি চালায় ফারুক সোবহান। আবার নিজেও সেটা আবার বলছেও। সাংবাদিক, বাটপার একটা দালাল। আচ্ছা, তারপরে আমার আরেক ভাবির ছেলে চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আবেদুল ইসলাম বলেছে, জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, অস্বীকার করতে চাইবে এবং বিভিন্ন ভাষা ব্যবহারে জুলাইকে অবনমিত করতে চাইবে, তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলতে হবে, করতে হবে। তা বাবা, ভাবির বলা, মুক্তিযুদ্ধকে গালি দিলে তাহলে কি করা উচিত? যদি তোমার ওই তথাকথিত জুলাই সন্ত্রাসকে যদি কটূক্তি করে, অবহেলা করে তুমি জিপ ছেড়ে ফেলতে চাও, তাহলে ভাবির পোলা, তুমি যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলো, তোমার শাশুড়ি হাদিমাদি যদি কেউ ছিঁড়ে ফেলতে চায় তখন কি বলবো ভাবির পোলা? তো মায়ের কথা বললাম না, কারণ মা শব্দটা অনেক উপরে, মা নেই বলা যায় না। বুঝতে ভাবির পোলা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল, তোমার শাশুড়ি হাদিমাদি তো তাহলে ছিঁড়ে ফেলতে হবে, কারণ তুমি মুক্তিযুদ্ধের বিরোধিতা করো, তখন কেমন হবে? কথা বলার আগে একটু হিসাব করে বলো বাবা। আবুল কাশেম ফজলুল হক স্যার মারা গেছেন। তিনি তার ছেলে দীপন ভাইকে মেরে ফেলেছিল জঙ্গিরা। তিনি বলেছিলেন শুভবুদ্ধির উদয় হোক। তিনি তার পুত্রের বিচার চান নাই। সিংকুবামদের পরামর্শ, আনু মোহাম্মদ গ্যাং, রেহনুমা গ্যাং, এই শহীদুল গ্যাং সহ আর ভাসানী গ্যাং, এদেরকে বুঝাইছে যে তার ছেলেকে আওয়ামী লীগেরাই মারেছে, এইটা তাকে বুঝাইছে। তার জন্য তিনি বলতেন না। আবার এই ব্যাপারে হারুনুর রশিদ ভাই বলছেন, সাবেক রাষ্ট্রদূত মরক্কোর, তিনি বলেছেন যে তিনি তো পাকিস্তানপন্থী ছিলেন, তাই পাকিস্তানপন্থীরা মেরেছে, তাই পুত্র হত্যার বিচার চাই নাই। আমি সেই বিতর্কে যাচ্ছি না। দেখেন তিনি কি বলছেন একটা, তিনি আবার এক জায়গায় বিতর্কিত করেছেন যে 30 লক্ষ শহীদ, এটা বিতর্কিত, কিন্তু আমার কাছে তিনি বলেছিলেন 30 লক্ষ মারা গেছে। এটা বলার আগে আমি তার সাথে অনেকবার কথা হয়েছে আমার। তার একটা জিনিস আপনাদের পড়ে শোনাই, এটা আমি 7 বছর আগে পড়ে দিয়েছিলাম। কি বলেছে শুনেন, দেখেন কি বলেছিল, দেখেন। এটা আমি বললে কিন্তু এখন আমাকে জামাতি হেফাজতরা মারতে আসবে। কি বলছে, বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক আছে নিজ নিজ ধর্ম অনুযায়ী ধর্মের নীতি শিক্ষা। মুসলমান শিক্ষার্থীদের জন্য রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু শিক্ষার্থীদের জন্য রয়েছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য রয়েছে বৌদ্ধ নৈতিক শিক্ষা, খ্রিস্টান শিক্ষার্থীদের জন্য রয়েছে ধর্ম ও খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা। কিন্তু গণতন্ত্র ও নৈতিক শিক্ষা, সমাজতন্ত্র ও নৈতিক শিক্ষা, ধর্মনিরপেক্ষতা ও নৈতিক শিক্ষা, জাতীয়তাবাদ ও নৈতিক শিক্ষা নেই। অথচ
সংবিধানের রাষ্ট্রীয় আদর্শরূপে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদও বর্ণিত আছে। ধর্মনিরপেক্ষতাবাদী, গণতন্ত্রী, সমাজতন্ত্রী, জাতীয়তাবাদীদের কি নৈতিক শিক্ষার দরকার নেই? চমৎকার বলেছিলেন, এটাও দরকার ছিল। জি, তারপর আসি একজন সংসদ সদস্য, নাম তার আতিক মুজাহিদ নাকি ফুজাহিদ নাম, তিনি বলেছেন, দৈনিক ইত্তেফাকে এসেছিল, কোন ইন্ডিয়ান প্রোডাক্ট দেশে থাকবে না। আওয়ামী লীগকে যেভাবে পাঠানো হয়েছে এভাবে ইন্ডিয়ার প্রোডাক্ট মাদকও পুশব্যাক করে দিতে হবে। অথচ তার বাড়িতে গিয়ে দেখবেন সব, কিন্তু একজন এমপি কথা কইছে, তুমি সম্পর্ক নষ্ট করো, দেখি তুমি কূটনৈতিক সম্পর্ক ভারতের সাথে নষ্ট করো, তারপরে দেখি পেটে ভাত যায় কিনা একটু দেখি, দেখতেছি আমি দোয়া করতেছি তোমার শুরু করো, বন্ধ করো। এই যে সংসদ সদস্য এটা বললেন যে সব একইভাবে করে দিতে, পুশব্যাক করে দিতে হবে, কোনো কিছুই রাখবে না। তাহলে আপনি বাংলাদেশে যত ইন্ডিয়ান ট্রাক আছে পাঠিয়ে দেন, যত ইন্ডিয়ান বাস আছে পাঠিয়ে দেন, ইন্ডিয়ান মোটরসাইকেল পাঠিয়ে দেন, দেখি মুরুদে আপনি কোলাই কিনা। কোনো কিছু বলার আগে কয় মুরগি এত বড়, মানে এদের দশাইলো কি জানেন, ওই যে গল্পটা আমি বলি, কয় গাছরা গেলে পানি উঠুক দেখি শিয়াল থাকে কই, কিন্তু নিজে থাকবে কই কাক, মানে কাক থাকে কই, শিয়ালে বলে আর খাড়াইসে বলে গাছরা গেলে পানি উঠুক দেখি শালা, বাসজারে পানি উঠে কাক থাকে কই, কিন্তু সে নিজে যে এগারো পানি ডুবে মরবে এই চিন্তা করে না। তো এরকম বাংলাদেশের এমপি, তারপর কি কিছু মেজর কর্নেল ফর্নেল জামাতিরা বলে ইন্ডিয়ান করে বাদ দাও, তুমি ইন্ডিয়ান মোটরসাইকেল বাদ দাও, দেখি কয়দিন চলতে পারে, গরু গাড়ি নিয়ে চলতে, গরু গাড়ি এত পাবো না কেন, এখন গরু নাই, গরু গাড়ি তো চলতে হবে, তাও পারো পায়ে চলতে হবে, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে দেখি কত মুরুদে কোলায়। মজার বিষয় হলো এবং হাসির একটা কৌতুক শোনাই, পত্রিকার এগুলো হলো বাংলাদেশের পত্রিকাগুলোর, টিভি মিডিয়াগুলোর নিউজ শুনেন। কক্সবাজারে অটো রিক্সার ধাক্কায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের মৃত্যু, শিরোনামটা শুনেন, কক্সবাজারে অটো রিক্সার ধাক্কায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের মৃত্যু। বাপরে বাপ, এটা হলো শিরোনাম। মানে বাংলাদেশের সাংবাদিকতা তেল মারতে মারতে কত নিচে নেমে গেছে। আর এটা আবার সব পত্রিকায় মিডিয়াতে এগুলো দেখানো হয়, বলা হয়, এগুলো হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না। মানে স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্ত মারা গেছে, এটা জাতীয় নিউজ, আর কোন আলাপ আছে? কি বলবেন বলেন। মজার বিষয় হলো 8 কোটি টাকা বিতরণের পরামর্শ পায় 29 কোটি টাকা, কালবেলা নিউজ। কি বুঝলেন? ছেড়ে দে মা লুটে পুটে খাই, ছেড়ে দে ভাইয়া লুটে পুটে খাই। 8 কোটি টাকা, বুঝতে পারছেন? 8 কোটি টাকা বিতরণে পরামর্শ পায় 29 কোটি টাকা। এই বাংলাদেশ আমাদের, বুঝতে পারছেন তো কোন বাংলাদেশে বাস করেন। তারপর একটু ভারতের দিকে যাই, তামিলনাড়ুতে 50 বাংলাদেশে আটক, ফেরত পাঠাচ্ছে বিজয় থালাপতি সরকার। কারা যেন বিজয় থালাপতি বিজয়ের কারা যেন খুশি হয়েছিল বাংলাদেশে, ভাবির পোলারা আমাদের বেজায় খুশি হয়েছিলেন না? কেমন লাগে এখন? বিজয় থালাপতি 50 জনকে ধরেছে এবং ঘেটি ধরে জেল খাটিয়ে তারপর বের করে দিচ্ছে বাংলাদেশে। আচ্ছা 50 জন, আমরা ইন্ডিয়ান তো আটক হইতে দেখি না বাংলাদেশে, কারণ কি? যারা ছাপা মারেন বাংলাদেশ থেকে জানি এগুলি কি ভাই? যদি এটা শুভেন্দু পাঠাইতো তাহলে তো খুব সমালোচনা হইতো। বিজয় থালাপতি পাঠাইছে কারণ টু শব্দ নয়, সংবাদ ওইখানে গিয়ে দেখবেন কেউ কথা বলেন আর। সময় টিভিতে সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে বিএনপির 80% মন্ত্রীর পিএস হচ্ছে জামাতের। এই যে আমি আপনাদের বলেছিলাম না যে বিএনপিতে বর্তমানে যারা নেতাকর্মী রয়েছে তার অর্ধেকই এখন জামাত। এই বাংলাদেশে কিন্তু শেষ মুহূর্তে দুইটা দল থাকবে, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে আর বিরোধী দল। বিএনপি থাকবে না এইভাবে থাকলে, কারণ আদর্শিকভাবে তারা দেউলিয়া হয়ে যাবে। 80% হলো জামাত, হলো তাদের পিএস, জামাতের পিএস হলো। তাহলে এখন বুঝেন অবস্থাটা কি।
একজন মাদ্রাসার ছাত্র লিখেছে যে কওমি মাদ্রাসার কারণে এই দেশে দারিদ্রতা বাড়তেছে। আমি বলি নাই, একজন মাদ্রাসার ছাত্র বলেছে যে কওমি মাদ্রাসার কারণে দেশে দারিদ্রতা বাড়ে। এবার একটা কথা বলি, এটা যদি আমি বলতাম তখন কাফের ফতোয়া দিত 500 বার, আর তসলিমা নাসরিন বললে বলতো যে ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন। বিএনপির মহাসচিব বলেছেন জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। এই কথাটা সত্য। দিন শেষে বাংলাদেশের মানুষের সাথে শরিয়া আইন চায় না। বিশ্বাস হয় না, জামাতের বলতে বলেন যে তারা গণতন্ত্র চায় না, তারা শরিয়া আইন কায়েম করবে, দেখবেন একটা ভোটও পাবে না। পাবে না, যাও 2-3টা সিট, মানে অরিজিনাল ভোট হলে তো 3টা সিটের উপরে পাবে না। অরিজিনাল যদি ভোট হয় 2-3টা সিট সর্বোচ্চ পাবে 300 আসনের মধ্যে। ওই যদি বলে শরিয়া আইন চাই, এই কথা বলুক তারা, ওদের মুরদে যদি কোলায়, এদের মুরদে যদি কোলায়, তারা বলুক যে তারা শরিয়া আইন চায়, বলে ভোট চাইবে। একটা আসনে তারা পার হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। গণতন্ত্রের কথা বলে 2-3টা পাবে। ঠিকই বলেছে, বাংলাদেশের মানুষ কিন্তু জাতে মাতাল তাহলে ঠিক। এরা মদও খাবে, কিছু মাঝে মধ্যে কি তোরা মাংস খাবে, জুম্মা নামাজও পড়বে, সবই করবে। এই বাংলাদেশের মানুষ, এদের শরিয়া আইন যতই ফালাফালি, যতই কালেমা পতাকার নামে ফাত্রামি করো ভাবির তারা, এদেশে শরিয়া আইন হবে না, প্রশ্নই আসে না, নিশ্চিত থাকো। এটা আমি বলি নাই, কে বলেছে? তোমাদের খালু বলেছে যে জামাতের শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছে, বিহারি ফাহামের শ্বশুর। এই ব্যাপারে ফাহামের বক্তব্য নেওয়া যেতে পারে। এই যে একজন মৌলবী সাহেব বলছে কাদিয়ানীরা যেমন মুসলিম নয়, তেমনি শিয়ারাও মুসলমান নয়, তাদের জানাজায় অংশ নেওয়া কোনো মুসলমানের জন্য বৈধ নয়। কি বুঝলেন? আমি বলি নেই। মজার বিষয় হইলো যে এই যে আম্মার নাকি জাম্মার আছে একটা কাম্মার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের খুনি, সে বলেছে জুতা দিয়ে পেটালে 1 লাখ, রক্ত ঝরালে 2 লাখ দিবে আম্মার। কাকে? শাওনকে। শাওন কি বলেছিল? সে শুধু বলেছিল জুলাই সিডিআই। তাতেই তার চেতনা জাগ্রত হয়ে গেছে। এখন আমি যদি বলি যে জামাতিদের জুতাতে পেটাইলে দিব 100 টাকা, আর জামাতিদের মুখে থুতু দিলে দিব 120 টাকা, তাহলে বেশি দিয়ে বললাম? বললাম ভাই 1 লাখে দিলাম। জামাতিদের মূল্যই কত এদের, এই ফাত্রাদের। এখন আমি ঘোষণা দিলাম জামাতি নেতাদের দেখলে যে থুতু দিবেন 120 টাকা করে আমি দিব তারে। শুধু থুতু দিয়ে আমাকে লিখবেন যে জামাতি নেতারে থুতু দিচ্ছেন 120 টাকা। ঠিক আছে? আর জুতাতে যদি ঢেল মারেন, মারতে পারেন, কম দামি জুতাতে মারেন, বেশি দাম মারেন না। কম দামি স্যান্ডেল পরে ঘুরে ওঠাতে মারবেন, আপনাকে আমি নতুন স্যান্ডেল কিনে দেবো। জুতার জন্য পাবেন 100, স্যান্ডেল কেনার জন্য পাবেন 100, থুতু দিলে পাবেন 120। আজকে থেকে আমি বলে দিলাম। এবার বলবে শেখ ফরিদ ঠিক কাম করলো না, তাই না? একজন নারীকে জুতাতে পেটাইলে 1 লাখ টাকার ঘোষণা দিয়েছে, রক্ত ঝরালে 2 লাখ। আমি তা বললাম না। জামাতি নেতাদের যে পুরান স্যান্ডেল দিয়ে আপনার বাসার থেকে আজকে থেকে বাথরুমের যে স্যান্ডেল আছে পুরান, ওটা নিয়ে যান, ওই জুতাতে ঢিল মারবেন জামাতের নেতার গায়ে। ওটা আপনি আমাকে পাঠিয়ে দিবেন যে আমি অমুক জায়গায় এই সময় জামাতি নেতাকে আমার বাসার বাথরুমের যে পুরান স্যান্ডেল ছিল, মানে যেটা আর কাজ করবেন না, ফালাই দিয়েন না, ভাঙাই দিবেন, ওটা ঢিল মারবেন জামাতের নেতার। এর জন্য আমি স্যান্ডেল কিনে দেবো 100 টাকা দিয়ে। আর যে থুতু দিবেন 120 টাকা পাবেন। থুতু দিবেন জামাতের নেতা দেখলেই। আমিও ঘোষণা দিলাম। আবার বলতেছি, জামাতের নেতাকে থুতু দিলে 120, আর স্যান্ডেল মারলে 100। পুরান জুতাতে মারবেন, নতুন না, কারণ ওটা তো আপনি নতুন জুতা মারেন নষ্ট করে। পুরান জুতা বাথরুমে নিয়ে যাবেন, পরে আমার কাছে জুতা আপনি বলার সাথে সাথেই সর্বোচ্চ 30 মিনিট সময় নেবো, আপনাকে জুতার টাকা পাঠাই দিব, স্যান্ডেলের টাকা পাঠাই দিব। জি।
এই যে বিএনপির এক নেতার নামটা ভুলে গেছি ওনার, তিনি বলেছেন জুলুম না থামলে ভারতের মুসলমানরা স্বাধীনতা ঘোষণা করবে। আচ্ছা, ভারতের কোন নেতা কি বলেছে যে বাংলাদেশে পাকিস্তানে যদি হিন্দুদের উপর জুলুম বন্ধ না করে তাহলে স্বাধীনতা ঘোষণা করবে? ভারতের কোন নেতা যদি এটা বলে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ না করলে, হিন্দু নির্যাতন বন্ধ না করলে বাংলাদেশে হিন্দুরা স্বাধীনতা ঘোষণা করবে, এটা কি ঠিক হবে? তাহলে উনি একজন কিভাবে বললেন? বাংলাদেশে তো ভারত বিরোধী বয়ান দিলে কোনো সমস্যা নেই। এই যে একটা নিউজ হয়েছে আমাদের যে হরিজন সম্প্রদায়ের 4জন নক্ষত্র দেশের 4 শীর্ষ বিদ্যাপীঠে ভর্তি। হরিজন মানে বুঝেন যারা সুইপার। আমাদের সরিষাবাড়ির গার্লস স্কুলে একদিন গিয়ে দেখলাম ওইখানে সুইপারের কয়েকজন মেয়ে পড়তো, আমি দেখেছি। আমাদের বাংলাদেশের একজন মানে কয়েকজন ভালো ভালো পদেও আছে এখন। শোনেন, এই যে 4 জনের কথা লেগেছে, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, নক্ষত্র হিসেবে তুলনা করেছে। মেধার বিকল্প নাই। যে সমস্ত হিন্দুরা বলেন যে ভাই আমরা তো টিকতে পারতাছি না, যোগ্যতা অর্জন করেন, এই যে দেখেন এরা হরিজন মানে হিন্দু ধর্মের মধ্যেও সবচেয়ে নিকৃষ্ট, সনাতন ধর্মের মধ্যেও তারা হলো সবচেয়ে নিম্ন, এর চেয়ে নিম্ন মানে এদের কেউ সুইবেই না। হরিজন মানে হলো সুইপার। হরিজন নাম দিয়েছিল করমচাঁদ গান্ধী, এদের হরিজন নাম দিয়েছিল। তাকে এই সুইপারদের সন্তান 4 জন বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হয়েছে। আসলে আপনাকে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। আপনি কোন সম্প্রদায়, ইট ডাজন্ট ম্যাটার, আপনি কে, ইট ডাজন্ট ম্যাটার, আপনার জ্ঞান বিদ্যান সারা পৃথিবীতেই পূজা করা হয়। 4 জনকে যদি পৃথিবীতে কোথাও জায়গা ইউরোপ আমেরিকায় চলে যাবে, তারা বাংলাদেশে না থাকলে তাদের যায় আসে না। যদি এখানে কেউ ওই যে উঁচু জাত নিচু জাত বা কেউ বিয়ে না দেয়, যায় আসে না, আমেরিকা চলে যাবে, ইউরোপ চলে যাবে। শিক্ষা একটা ব্যাপার, শিক্ষা যোগ্যতা অর্জন করেন, আপনি কেউ ঠেকা রাখতে পারবে না। আপনি কার ছেলে কার মেয়ে, কোথায় থাকেন, কোন অঞ্চল থাকেন, কালার কি, এটা যোগ্যতা অর্জন করেন, আপনাকে কেউ ঠেকায় রাখতে। আপনি যদি অযোগ্য হন, ওই যে কারো যেন বলে যে ব্রাহ্মণেরা আমাদের কিছু করতে দেয় নাই, আপনি যোগ্যতা অর্জন করতে কেউ না করেছে, এরা কেমনে হইলো? এরা তো সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত হওয়ার কথা। এই যে দেখেন এক বাটপার, ভারতের কি কনক কিশোর মন্ডল, জলপাইগুড়ি, ইন্ডিয়া। তিনি লিখেছেন বামপন্থীরা ধর্মবিরোধী নয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তারা রাষ্ট্র ও রাজনীতি থেকে ধর্মকে আলাদা রাখতে চায়, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। এই বামপন্থীরা কিন্তু আরেকটা বাটপার। এই ব্যাপারে ডক্টর আহমেদ শরীফ কি বলেছে জানেন? যে একই সাথে ধর্ম এবং অসাম্প্রদায়িকতা একসাথে থাকতে পারে না, ধর্ম থাকলে সাম্প্রদায়িকতা থাকবেই। এই যে পাটপার বলছে বামপন্থীরা ধর্মবিরোধী নয়, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। মুসলমানরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না, এটা কি বামপন্থীরা জানে? এই ভারতের টাউট বামপন্থীরা জানে মুসলমানরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না? এরা শুধু বারবার বিজেপি, শিবসেনা বা অন্যান্য যারা হিন্দুত্ববাদী দল তাদের দোষ দেয় যারা ধর্ম নিরপেক্ষতা মানে না। কিন্তু মুসলমানরা যে কখনো হিন্দুরা তত মানে, কোন মুসলমানই যে ধর্ম নিরপেক্ষতা মানে না, এটা তারা বামপন্থীরা মানে। এই বাটপাড়া মুখে একবার বলো, ভারতের একটা মুসলমান আপনি খুঁজে পাবেন না যে ধর্ম নিরপেক্ষতা মানে, একজনও না, ভুলেও বলবে না। যে মুসলমান নামাজ পড়ে না হেও মানবো না, কিন্তু দোষ শুধু দিবে বিজেপির। আর এই যে বললো ধর্মবিরোধী, বামপন্থীদের ধর্মবিরোধী হইতেই হবে, ধর্মবিরোধী না মানে এইটা একটা বাটপারি বলে দেয় আপনাকে। আপনি বামপন্থী রাজনীতি করবেন আর বলবেন আপনি ধর্মবিরোধী না, এটা ফাতরামি, মিথ্যে কথা, বাটপারি, চিটিং আপনার আদর্শের সাথে আর আপনার রাজনীতির। বামপন্থীদের কাজ কি? সমাজতন্ত্র, ধর্মের কোনো জায়গায় নেই, ধর্মকে বলা হয়েছে আবিম এবং সকল ভাববাদের উচ্ছেদ চাওয়া হয়েছে সমাজতন্ত্রে। আর আপনি বলতেছেন ধর্মবিরোধী না, ইয়ার কি করেন, ফাজলিমি করেন। সমাজতন্ত্র মানেই তো ধর্ম আমরা মানি না, এটা বলতে হবে আপনাকে। আপনি ধর্ম মানেন না, তাই তো সমাজতন্ত্রী। আপনি আপনি যদি ধর্ম মানেন, কিসের সমাজতন্ত্রী? ফাতরামি করেন। আপনি সমাজতন্ত্রী হয়ে আপনি যাবেন গরু খাইয়ে দেখাবেন আপনি সমাজতন্ত্রী, বিরাট বড়। শুয়োর খাবেন না, এটা ফাতরামি। বিকাশ ভট্টর মতো গরুর মাংস খাবেন কিন্তু শুয়োর খাবেন না, মানে আপনি ভণ্ড, বাটপার। যেই দিন পশ্চিমবঙ্গে বিকাশ ভট্টাচার্য শুয়োরের মাংস আর গরুর মাংস একসাথে খাবে, সেই দিন আমি বলবো যে আপনি ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্রী। এর আগে আপনি বাটপার, আপনি বামপন্থীরা বাটপার। কমরেড সেলিম হজে যাবে, সমস্যা নাই, বাংলাদেশেরও কমরেড সেলিম হজে যাবে, সমস্যা নাই, বাংলাদেশের বামপন্থীরা হজে যাবে, সমস্যা নাই, পশ্চিমবঙ্গের বামপন্থী মুসলমান হজে যাবে, সমস্যা নাই। কিন্তু যেই অন্য হিন্দুরা কেদারনাথ যাবে, রাম মন্দিরে যাবে, তখন সমাজতন্ত্র না। কতবার বাটপার, বাটপার এটা দেখেছেন? এরকম বাটপার। সমাজতন্ত্র মানে, কমিউনিজম মানে ধর্ম উচ্ছেদ করতে হবে, এটাই বলা হয়েছে। ফাজলামি করেন, আমারও সমাজতন্ত্র শিখায়েন না। সমাজতন্ত্র মানে হলো কমিউনিজম, মানে সেখানে ধর্মের অস্তিত্ব নাই। আর এই কথা বলেন না মানে আপনি বাটপার। ইনিয়ে বিনিয়ে বুঝাইতে আসেন না, কাজ হবে না। কারণ আপনারা জানেন আপনাদের মুরুদ নাই, অর্থাৎ আপনারা সমাজতন্ত্র কায়েম করতে পারবেন না, এটা আপনি জানেন। ভয়ে ওইটা তখন বলা শুরু করেন। তো আবার কাদের বিরুদ্ধে? মুসলমানদের পক্ষে আবার থাকেন।
ইসলাম আপনার সমাজতন্ত্র, কমিউনিস্টদের মুসলমানের পক্ষে তাহলে কোথায়? আপনি ইহুদির পক্ষে না, হিন্দুর পক্ষে না, মুসলমানের পক্ষে নেন কেন? ফাত্রামি করেন? ফাত্রামি করেন না। এই ব্যাপারে ডক্টর আহমেদ শরীফ স্যার বলেছেন, বাংলাদেশের পণ্ডিত ব্যক্তি, যে ধর্ম আর অসাম্প্রদায়িকতা একসাথে চলতে পারে না। ধর্ম রেখে যদি আপনি অসাম্প্রদায়িকতা চান, সাম্প্রদায়িক সম্প্রীতি চান, আপনি ধর্মকে জিন্দা রেখে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি চান, এটা মুনাফিকি। ডক্টর আহমেদ শরীফ এটা বলে গেছেন বহু আগেই। এবার একটা ইন্টারেস্টিং খবর বলি। মসজিদে পতিতা ভাড়া করে এনেছেন ইমাম ও মুয়াজ্জিন 2000 টাকা দিয়ে। বুঝতে পারছেন তো? আমি তাদের দুষছি না, অন্তত শিশু বলাৎকারের চাইতে একটা ভালো কাজ করছে। আমি এর জন্য তাকে গালি দিচ্ছি না, কারণ যৌনতা হচ্ছে এমন একটা জিনিস, আপনি না খেয়ে থাকতে পারবেন, আপনি খিদা লাগলে খাদ্য চুরি নাও করতে পারবেন, কিন্তু যৌনতাটা খুব ভয়ঙ্কর জিনিস, মানুষকে কন্ট্রোল করতে পারে না। এরা অন্তত ছাত্র বলাৎকার রেখে ওই শিশুদের বলাৎকার করা বাদ দিয়ে মসজিদে আইনা ওই যে পতিতা আইনা রাখছে, এটা খুব ভালো কাজ করছে। অন্তত 2টা শিশু বলাৎকার হয়নি। কিন্তু যেহেতু এটা ধর্মীয় স্থান, সেটা তাদের অনৈতিক কাজ করছে ধর্মের দৃষ্টিতে। কিন্তু আমার এতে কোনো, তাদের উপর আমার কোনো রাগ নাই। অন্তত একটা ভালো কাজ করছে, এই 2জন দ্বারা অন্তত শিশু বলাৎকার হচ্ছে না, আপাতত মনে হইতেছে, তাই এটা ভালো কাজ করছে। খবর কি, 2000 টাকা দিয়ে মসজিদে পতিতা ভাড়া করে এনেছি, এটা অনেকেই করে। সবচেয়ে হাস্যকর একটা খবর দেই, তৌহিদি জনতাকে আমরা টু শব্দটি করতে শুনলাম না। কি খবর বলেন তো? হাসবেন না কিন্তু। আপনাদের মনে আছে সৌদি আরবে একবার ড্রেন থেকে শত শত কোরআন শরীফ পাওয়া গিয়েছিল, ফেলে দেওয়া কোরআন শরীফ, খবরটা মনে আছে তো আপনাদের? এবার শুধু সৌদি আরব না, এবার বাংলাদেশে ঘটেছে। শুনেন কি ঘটেছে। চাঁদপুরে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে 3 বস্তা কোরআন শরীফ পেয়েছে। কি বুঝলেন? কি তৌহিদি জনতা, কাউকে তো টু শব্দটি করতে শুনলাম না। 3 বস্তা কোরআন শরীফ চাঁদপুর পৌরসভার ড্রেনের মধ্যে পাওয়া গেছে। আপনি কল্পনা করে, ময়লার স্তূপে পাওয়া গেছে। এখন ইসলাম খতম যায় না। হ্যাঁ, একটু পরে আসতেছি কমেন্টগুলো নেওয়ার জন্য। জি, এইবার একটু আলোচনা করি। যার মেয়ে রাস্তায় হাঁটছে, তার বাপ তাহাজ্জুদ নামাজ পড়লেও জান্নাত পাবে না, সে হচ্ছে দায়ুস। কে বলেছে? আবার বলি, যার মেয়ে রাস্তা, এটা তসলিমা আপু পোস্ট দিয়েছেন, যার মেয়ে রাস্তায় হাঁটছে, তার বাপ তাহাজ্জুদ নামাজ পড়লেও জান্নাত পাবে না, ও হচ্ছে দায়ুস, বলেছে শায়ক কাজ্জাব বিন ইউসুফ না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চেয়ারম্যান নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, মহাপরিচালক আল জামিয়া আল সালাফিয়া বাংলাদেশ। কে বলে? এই যে রাজ্জাক বিন ইউসুফ, নারী বিদেশি, বলেছে কি, যার মেয়ে রাস্তায় হাঁটছে, তার বাপ তাহাজ্জুদ নামাজ পড়লে জান্নাত পাবে না। তাহলে ওই যে ভাবির মায়েরা এনসিপি করে তারা জান্নাত পাবে, যে ভাবির মেয়েরা বৈশ্বিক ন্যাশনাল কটকটি পার্টি করে তারা জান্নাত পাবে, যে ভাবির মেয়েরা ওই যে ট্রফি মারতাজ নাকি মমতাজ এমপি হইলো, সে জান্নাত পাবে। এই ব্যাপারে আপনাদের বয়ান কি? যারা চাকরি করে, মহিলারা চাকরি করতে যায় হেঁটে হেঁটে, এই যে যারা রাজ্জাকের ভক্ত আছে, ভাবির পোলারা, এই রাজ্জাক একদিন বলেছিল যে নারীরা চাকরি করতে পারবে না, কিন্তু আমি জানি যে অনেক নারী চাকরি করে, তার পোলা রাজ্জাকের ভক্ত। কি বলবো ভাবির পোলা, কি বলছে শুনছো তো? মানে যার মেয়ে রাস্তায় হাঁটে, তার মানে স্কুলে কলেজে যেতে পারবে না, তুমি দায়ুস হয়ে গেছো। এই হলো সালাফি ইসলাম। আরেক হুজুর বলেছে যে নটর ডেম কলেজে পড়া যাবে কিনা। উনি বলেছেন যে নটর ডেম কলেজে কোনো মুসলমান পড়তে পারবে না, কারণ সেখানে খ্রিস্টান বানাবে, তাই সেখানে পড়া যাবে না। নটর ডেম কলেজে পড়া যাবে না, যতই ভালো শিক্ষা হোক তুমি অন্য জায়গায় পড়বা, তোমার ইমান দুর্বল হয়ে যাবে। মাদ্রাসায় পড়বা আর শুধু তাহাজ্জুদ নামাজ পড়বা জেল নিয়ে, তাই না? এইগুলো এত চিন্তা ভাবনা, বুঝতে পারছেন তো? আরেকটু জিনিস বলি, এইবার আমার উপর রাগ করেন না, এটা আমার কথা না। আমি জানি অনেক মুসলমান রাগ করবেন, এটা আমার কথা না ভাই। কে বলেছে জানেন? সলিমুল্লাহ খান যে মাজারের খাদেম, যার মাজার চালান, আহমদ সভা, তিনি বলেছেন, চিঙ্কু বামদের প্রিয় মানুষ, আমারও এক কথা প্রিয় ছিল, তার একটা প্রবন্ধ আছে বাঙালি মুসলমানের পণে, এটা একটু দয়া করে পড়বেন। আমার যারা দর্শক আছেন, বিশেষ করে যারা আমার বিরোধী এবং পক্ষ, 2 জনকে বলছি, বাঙালি মুসলমান মন প্রবন্ধটা একটু নেটে সার্চ দিয়ে পড়েন, বাংলায় পড়া যায়, বাংলা ভাষায়। উনি বলেছিলেন, যেটা আমি বললে আপনারা চেতে যাবেন, বাঙালি মুসলমান চিন্তা করতেই শিখেনি। আবার বলছি, বাঙালি মুসলমান চিন্তা করতেই শিখেনি। আবার বলছি, বাঙালি মুসলমান চিন্তাই করতে শিখেনি। কে বলেছেন? আহমদ শোভা। আসলেই তাই, কারণ শুধু বাঙালি মুসলমান না, সারা পৃথিবীতে মুসলমান চিন্তা করতে পারে না, তার মগজ কোলাপস হয়ে যায়।
তাকে চিন্তা করার সুযোগ দেয় না। মুসলমানদের চিন্তা করার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে কম। পৃথিবীতে ধার্মিকদের চিন্তা করার স্বাধীনতা কম, সীমিত। আর মুসলমানদের নাই। হিন্দু ধর্মে আপনার চিন্তা করতে পারবেন সীমিত, একটা জায়গায় গিয়ে আপনি সীমাবদ্ধ হইতে হবে। ইহুদি ধর্মে চিন্তা করতে পারবেন একটু একটা জায়গায় যে সীমাবদ্ধ থাকতে হবে, কিন্তু চিন্তা করার সুযোগ দিয়েছে। খ্রিস্টানরা তো চিন্তার সুযোগ দিয়েছে, কিন্তু ইসলাম ধর্মে চিন্তা করার সুযোগ আপনাকে স্বাধীন চিন্তা করতে না করেছে। ডাইরেক্ট না করেছে, চিন্তা করতে পারবেন না। ইসলামে চিন্তা করতে পারবেন না, প্রশ্ন করতে মানা। অন্য ধর্মে তাও আছে, যেমন সনাতন ধর্ম, প্রাচীন ধর্ম, ঋগ্বেদের বয়স হাজার হাজার বছর। সেই প্রাচীন, আপনি যদি বলেন আপনি নাস্তিক, নো প্রবলেম। সনাতন ধর্মে নাস্তিক্যবাদ তাদের বেদান্তে গ্রহণ করা হয়েছে, প্রশ্ন করার সুযোগ দিয়েছে। সনাতন ধর্মে প্রশ্ন করতে বলা হয়েছে, যদিও তার নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই যে সনাতন ধর্ম অনেক কুসংস্কার হয়েছে, কিন্তু প্রশ্ন করার স্বাধীনতা দিয়েছে, প্রশ্ন করতে বলেছে। কিন্তু আপনি ইসলাম ধর্ম প্রশ্ন করাই হারাম, প্রশ্ন করতে পারবেন না আপনি, বলেও না। সেই জন্য তিনি বলেছেন যে বাঙালি মুসলমান চিন্তা করতে শিখেনি। আসলে তাকে শিখতে দেয় না, শিখেনি না, তাকে চিন্তা করতে স্বাধীনতাই দেয় না, তাই সে পারে না। শুধু বাঙালি মুসলমান না, আহমদ সোফা তো বলেছেন বাঙালি মুসলমান চিন্তা করছে। আমি বলবো মুসলমানেরাই চিন্তা করতে শিখেনি, শিখতে দেওয়া হয় না। জি, এই যে আরেকজন বলেছেন যে মওদুদির নামের শেষে রাহিমাহুল্লাহ বলে না, রহমতুল্লাহ বলে না, মওদুদির আগে মৌলানা বলে না, কারণ তিনি মৌলানা নন, রহিমাহুল্লাহ নন। আমরা বলে দোষ আছে, মৌলবীরাই বলছে। এবার একটু ভারত নিয়ে আসি। পাক ভারতে, মানে ভারতের কতজনের সংখ্যাটা কত, ভারতের 61 জন আর পাকিস্তানের নাকি 58 জন, মানে মোট মোট কত 117 জন, মোট 117 জন সাইন করছে যে ভারত পাকিস্তান শান্তির আলোচনা হোক। কত বড় বাটপার এরা, দেখেছেন? ভারত পাকিস্তান শান্তির আলোচনা হোক। এরা সেই ব্যক্তি যারা কাসাবের ফাঁসির বিরুদ্ধে সাইন করেছিল, তাদের মধ্যে আছে কয়েকজন মুসলমান। ভারতের মুসলমান আছে পাকিস্তানের সাথে পিস্টক ছিল, মানে প্রেমে যে বলি না যে ভারতের মুসলমানেরা পাকিস্তান প্রেমী, আপনারা তো মানেন না। ভারতবাসীদের বলতে, এটা আমার বক্তব্য বাংলাদেশি লোকদেরকে ক্ষুব্ধ করতে পারে। আপনারা এটা আমার এখনকার বক্তব্যটা বাংলাদেশের মানুষ জেনে রাখুন, তথ্য নিন। আর ভারতের মুসলমান বা ভারতের যারা নাগরিক, তারা এটা জেনে রাখুন, মুসলমান ভারতের মুসলমান কখনো ভারতের হয় না। সবাই না, তবে 90-95% হয় না, 5% থাকতে পারে ডিফারেন্ট। মুসলমানের আপনি দেখেছেন, তারা বলেছে রাহাবার, ইরানের কসাই খোমেনি তাদের রাহাবার বলেছে, তারা মোদি তাদের কেউ না, খায় কিন্তু ভারতে। রাহাবার তার ইরানের, জীবনও কিন্তু ইরানে যাবে না, কিন্তু ওইখানে তারা ভালোবাসে। এই যে পাকিস্তানের মুসলমান সেখানে স্বাক্ষর করেছে, অনেক অধিকাংশ মুসলমান, হিন্দু আছে, সবচেয়ে মতো সেখানে হিন্দু আছে, পাকিস্তানের সাথে পিস্টক চায়। ভারতের মুসলমান যারা এখানে সাইন করেছে, মুসলমানদের তো উচিত হয় নাই, এই সাইন করে প্রমাণ করে দিয়েছে যে তারা পাকিস্তান প্রেমী। আমি যে আপনাদের বলি, ভারতের মুসলমান অবশ্যই পাকিস্তান প্রেমী। 1971 সালে আমাদের পক্ষ নেয়নি। আপনি দেখেছেন কোনোদিন তারা ইসরায়েলের ফিলিস্তিনের জন্য বুক চাপড়ায় একটা শিশু মারা গেলে? বাংলাদেশে 30 লক্ষ মানুষ মারা গেছে, একটা মিছিল করেছে ভারতের মুসলমান? করে নাই। ভারতের কোন 100 মুসলমান মিছিল করেছে 71 আমাদের পক্ষে? দেখাইতে পারবেন না। বরং পশ্চিমবঙ্গে, আমাকে রাজ্জাক হাওলাদার বলেছেন যে পশ্চিমবঙ্গে যখন তারা যখন ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং করতে, বলতো যে অবাঙালি মুসলমানদের থেকে সাবধান থেকে, বিহারি মুসলমান থেকে সতর্ক থাকতে বলতো, ক্যাম্পে হামলা করতো। রাজ্জাক হাওলাদার বলেছেন, তিনি এখন কানাডায় আছেন, বীর মুক্তিযোদ্ধা কানাডায়, তাদের পরিবার অনেকেই মুক্তিযোদ্ধা, হেমায়ত বাহিনী। তিনি আমাকে এই কথা বলেছেন, এখনো জীবিত আছেন। তিনি আমাকে একটা বই গিফট করেছিলেন। আমি তো ওই যে জুলাইয়ের পরে যে ঘটনা পড়তো, আমার বই খাতা লাইব্রেরি সব তো হচ্ছে, ওখানে তিনি আমাকে বই প্রিন্ট করে একজনের কাছে দিয়ে পাঠিয়েছিলেন, এত মোটা বই, তার জীবনে লিখে। ওটা আমি বই আকারে প্রকাশ করতে চেয়েছিলাম, তা লেখা পারি নাই, আমাকে ওটা হারিয়ে ফেলতে হয়েছে। আব্দুর রাজ্জাক হাওলাদার কানাডায় থাকেন। তিনি বলেছেন, এই বিহারি তো ভারতের মুসলমানেরা ভারতের প্রতি মুসলমানরা কোনো দেশের প্রতি হয় না। দেখেন সাইন করছে কারা, নামগুলো দেখেন, 2-4 নাম বলি। হ্যাঁ, নামগুলো স্পষ্ট পাওয়া যায় না। বেশিরভাগই মুসলমান, হিন্দু আছে, আর পাকে 2 জনে মিলে স্বাক্ষর করছে। কেন? ভারত তো খুব খারাপ, ওইখানে তোমার পাকিস্তানের সাথে এত প্রীতি করতে হবে কেন? ভারতের সাথে প্রীতি করতে হবে না, হিন্দু রাষ্ট্র পিষ্ট করতে হবে কেন? এই ভারতের বাম হিন্দুরা আবার বলছে, কেন পাকিস্তানে বোম মারলো, কেন মাদ্রাসে বোম মারলো, কেন সন্ত্রাসীদের মারবে, বলে কয়ে যেতে হবে পাকিস্তানকে। এটা ভারতের বামেরা, ভারতের বামপন্থীরা, সে হিন্দু হোক আর মুসলমান হোক। আর মুসলমানেরা কোনোদিনই ভারতের প্রতি নিবেদিত ছিল না, আজও নেই, ভবিষ্যতে থাকবে না, নিশ্চিত। যে পাকিস্তান সবসময় ভারতের ক্ষতির জন্য চিন্তা ভাবনা করতেছে, সেই পাকিস্তানের সাথে কিভাবে তারা পৃষ্ঠকের কথা তোলে, বাটপা এটা দেখেছেন তো। বইয়ের নাম হলো পাকিস্তান
বইয়ের নাম হলো পাকিস্তান ভারত কা বিভাজন। ডাক্তার বি আর আম্বেদকর লিখেছিলেন। তার একটা বয়ান আছে, দেশ ইস দেশ কা বাটোয়ারা মজহব কে নাম पर हुआ। আবার বলছি, इस देश का बंटवारा मजहब के नाम पर हुआ और अब तक एक भी मुसलमान मुसलमान है ये बंटवारा अधूरा है। অর্থাৎ মুসলমান যদি ভারতে থাকে তাহলে এই বাটোয়ারা সঠিক হয় না, কারণ এটা তো হিন্দু মুসলিম ধর্মের উপরে ভাগ হয়েছিল, তাহলে তো পাকিস্তান চলে যাওয়ার কথা, ভারতে থাকলো কেন? তাহলে শোনেন, 7 বছর আগে 2019 সালের 2 জুলাই আমি একটা পোস্ট দিয়েছিলাম। পাকিস্তান, আবারও বলেন বলেন 2019-এর 2 জুলাই আমি পোস্ট দিয়েছিলাম, পাকিস্তান ও বাংলাদেশের অনেক ঘটনা বিজেপিকে দিল্লির মসনদ দখল করতে সাহায্য করছে। কবে বলেছিলাম? 2019-এর 2 জুলাই পোস্ট দিয়েছিলাম। কি বলেছিলাম? পাকিস্তান ও বাংলাদেশের অনেক ঘটনা বিজেপিকে দিল্লির মসনদ দখল করতে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। দেখেন তো আমার কথা সত্য হয়েছে কিনা। আহ, আমাদের একজন বিশিষ্ট অধ্যাপক, গবেষক, বুদ্ধিজীবী বলেছেন, তার নাম ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মানে বর্ণচোরা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, হ্যাঁ, দিছে গণতন্ত্র পুনরুদ্ধার উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিজ্ঞান অনুষদের ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বয়ান দিচ্ছেন। তিনি বলেছেন, নিখুঁত নিখুঁতের জন্য নিখুঁতের জন্য অপেক্ষা নয়, এখন দরকার চলনসই গণতন্ত্র। মানে গণতন্ত্রের দরকার নাই, চলনসই মানে কোন রকম থাকলেই হলো। মানে এখন আওয়ামী লীগ নাই, তাই চলনসই গণতন্ত্র থাকা দরকার। তাহলে সে বঙ্গবন্ধুর বাকশাল কি আপনারা কামড়াইছিল মিস্টার প্রফেসর? বঙ্গবন্ধুর গণতন্ত্রকে আপনার কোথায় খামসা দিয়েছিল? বঙ্গবন্ধু কি করেছিল? শুধু রাজাকার আলবদর আলসাম মুসলিম লীগ নাজাম ইসলাম নিষিদ্ধ করেছিল, তাই বলেছিলেন গণতন্ত্র খতরেমে। আর এখন আওয়ামী লীগের মতো এত বড় দল নিষিদ্ধ করলেও গণতন্ত্র খতরেমে যায় না। বাটপারের একটা সীমা আছে। এতে সব বুদ্ধিজীবীরাও বাটপার, প্রফেসররাও বাটপার। আমার আর এক ভাবির ছেলে রাশেদ বলেছিল, রাশেদ খান আগে করতো গণ অধিকার পরিষদ, নাকি গণ অধিকার পরিষদ, তারপরে বিএনপিতে। শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়? আমি বলি নাই, রাশেদ খান বলেছে। তাকে এবার কমেন্ট পড়ি আর কি, অনেক লম্বা হয়ে গেল। এবার একটু কমেন্ট দেখি, কে কি কমেন্ট করেছেন। আহা, এইভাবে বললেন না, এইভাবে বললেন না আমার, এইভাবে বললেন না আমার ভাবির পোলারা কষ্ট পাবে, এইভাবে বললেন না আপনারা ভাবির পোলা কষ্ট পাবে। জি, হ্যাঁ ঠিকই বলেছেন, বট বাহিনীর গণ্ডতে, জি ঠিকই বলেছেন। জামাতা রয়েছে ইবলিশ, জি। আচ্ছা দেখি, কমেন্ট নেই, দেখি কিছু কমেন্ট নেই। আস্তাগফিরুল্লাহ, কি কোন ভাই? এই যে দেখেন, একজন লিখছে, আমার ভাবির পোলা লিখছে, উচিত কথায় তথাবাতে বিলাই বেজার। হ্যাঁ ঠিকই বলছেন, একই কমেন্ট করলে তাকে ব্লক করতে হবে, রাইট।
জি, একই একই কমেন্ট করলে সাথে সাথে ব্লক। হ্যাঁ, ব্লক মেরে দিছি তাকে।